প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা কথা বলবো এন্ড টু এন্ড মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট নিয়ে। যে প্রজেক্টে আমরা দেখব একটা প্রেডিকশন মডেলিং, প্রেডিক্টিভ অ্যানালিসিস বলা যেতে পারে। যেই ডেটাটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ওয়েদার অস্ট্রেলিয়া সিএসভি ডেটা। কোথায় পাওয়া যাবে? এটা কে গেলে পাওয়া সম্ভব এবং অন্যান্য জায়গাতেও পেতে পারো। তো আমরা আসলে যেহেতু প্রজেক্টটা আজকে বড় হবে, কথা না বাড়িয়ে আসলে শুরু করে দেওয়াটা বেটার। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে বিভিন্ন লাইব্রেরিজ ইম্পোর্ট করা লাগবে। কি কি লাইব্রেরি? আমরা তো স্বভাবতই জানি যে প্রথম আমাদের দরকার হয় ইম্পোর্ট নামপাই এর দরকার হবে অবশ্যই, নামপাই অ্যাজ এনপি, তাই তো। দেন উই ক্যান ইম্পোর্ট প্যান্ডাস অ্যাজ পিডি। আমরা চাইলে এগুলো আলাদা আলাদাভাবে না লিখে একটা সেলের ভিতরেও লিখতে পারি, এখানে রানও দিতে পারি কিংবা কিবোর্ড থেকে শিফট এন্টারও প্রেস করতে পারি। ইটস টোটালি আপ টু আস। এখন পরে যেটা করতে হবে, পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসভি দিতে হবে, তাই না? এর ভেতরে আমরা হচ্ছে যে ফাইলটা নিয়ে কাজ করব সেই ফাইলটা লিখব। ফাইল আসলে কোনটা? ফাইলের নাম হচ্ছে ওয়েদার অস্ট্রেলিয়া। কপি পেস্ট করা যেতে পারে, অনেক সময় দেখা যায় যে স্পেলিংয়ে ভুল হয়, সেক্ষেত্রে আসলে সমস্যা। লিখলাম, এইটাকে আমরা যদি রাখি কিসের ভেতরে, এটাকে আমরা রাখলাম, ধরো এটাকে নাম দিলাম ডেটা সেট। ডেটা সেট না দিয়ে ডিএফও দিতে পারো, সমস্যা নেই, ইটস টোটালি আপ টু ইউ। ডেটা সেট দিলাম, দেখি কি হয়, কাজ করে কিনা। আমরা যদি তো এখানে যে জিনিসটা অবশ্যই মনে রাখা দরকার সেটা হচ্ছে ডট সিএসভি কিন্তু দিতে হবে, না হলে কাজ করবে না। আচ্ছা, আমরা যদি এখন ডেটা সেট লিখে এটাকে রান করে, দেখা যাচ্ছে যে একটা ডেটা সেট আমরা দেখতে পাচ্ছি, যেই জায়গায় কি না হাউ মেনি কলামস আর দেয়ার, এখানে কলাম আছে অনেকগুলা। কতগুলা? 1,45,460টা কলাম আর রোজ, আর 23টা হচ্ছে কলাম আছে। 23টা কলাম মানে আমরা বলতে পারি 23টা ফিচার্স, মোর অর লেস। আসলে 23টা ফিচার্স না, আমাদেরকে একটু দেখে বুঝতে হবে। এর মধ্যে একদম লাস্টের যে কলামটা সেটা হচ্ছে রেইন টুমরো, মানে শেষের যে কলামটা সেটাতে হচ্ছে আগামীকাল কি রেইন হবে নাকি হবে না, ঠিক আছে? সেটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি উই আর ট্রাইং টু প্রেডিক্ট। সেটার উপর ভিত্তি করে না, কথাটা একটু মিসলিডিং হয়ে যাচ্ছে। লাস্টের যে কলামটা আছে সেই কলামটা হচ্ছে আমাদের বলতে পারো যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বাকি ভ্যারিয়েবলগুলো ডিপেন্ডেন্ট। এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে রেইন টুমরো এটা হচ্ছে নাকি হচ্ছে না। আর রেইন টুমরোর এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে অরিজিনাল ভ্যালু, ঠিক আছে? এই ভ্যালুটা হচ্ছে অরিজিনাল ভ্যালু। আমরা চাইলে এখন প্রেডিক্ট করতে পারি, প্রেডিক্ট করে দেন আমরা সেই জিনিসগুলোকে মিলিয়ে দেখতে পারি। মিলিয়ে দেখলে আমাদের কি কাজে লাগবে, সেক্ষেত্রে আমরা নতুন মডেল জেনারেট করতে অনেক সুবিধা হবে। যাই হোক, এগুলো হচ্ছে পরবর্তীর কথা। আমরা আসলে এখন যা করা দরকার সেটা আসলে করি, আগের কাজ আগে করি। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলগুলো এই সাইডে রয়েছে। এখন ইন্ডিপেন্ডেন্ট যে ভ্যারিয়েবলগুলো সেগুলো আমাদের কোথায় রাখতে হয়? এক্স এর ভিতরে। ইন্ডিপেন্ডেন্ট কি কি ভ্যারিয়েবল আছে একটু যদি ভালোভাবে আমরা খেয়াল করি, দেখো প্রথম যে কলামটা এটা হচ্ছে ডেট কলাম, তাই না? প্রথম যে কলামটা এটা হচ্ছে ডেট কলাম। এটা কি রেইন হওয়ার সাথে সম্পর্কিত? ডেট তো আসলে কোনোভাবে সম্পর্কিত না, এটা কোনো একটা ফ্যাক্টর হতে পারে না, তাহলে এইটা আমার দরকার নাই এক্স এর ভিতরে, এটা একটা কোনো ফিচার্স না। তারপরে দেখো এটা হচ্ছে, তাইলে বলতে পারি এটা হচ্ছে কলাম নাম্বার 0, এটা কলাম নাম্বার 1, 2, এটা 3, এটা 4। ইভাপোরেশন, আচ্ছা ইভাপোরেশন, ওকে। তারপর সানশাইন, দেন উই হ্যাভ সানশাইন, উইন্ড, গাস্ট, ডিরেক্টরি, ভালো কথা। তো আমরা যেটা বলছিলাম যে এই ডেটা সেটটা যদি একটু ভালোভাবে খেয়াল করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা তো হচ্ছে ফার্স্ট কলাম ইন্ডেক্স লোকেশন, দেন উই হ্যাভ মিনিমাম টেম্পারেচার, ম্যাক্স টেম্পারেচার, মানে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার, 4 নাম্বার, ফাইন। 5 নাম্বার যে কলামটা একটু যদি ভালোভাবে খেয়াল করি, দেখো সব এনএন, নট এ নাম্বার। সানশাইন, নট এ নাম্বার। যে জিনিসগুলো নাম্বার না, ক্যাটাগরিক্যাল ভ্যালুও বললো না, সবগুলা ভ্যালু যেখানে নেন, সেটা নিয়ে কাজ করার তো আমার দরকার নেই।
তাহলে বাকি জিনিসগুলো আমি এক্সট্রাক্ট করি, সেগুলাকে এক্স এর মধ্যে রাখি। আর একটু যদি ভালোভাবে খেয়াল করি, এরকম কোনো কলাম কি আরো আছে যেগুলোর মধ্যে নট এ নাম্বার বা এন আছে সবগুলাতেই? ভালোভাবে খেয়াল করলে দেখছি যে না, এরকম আমি আসলে পাচ্ছি না বা চোখে পড়ছে না। কিছু আছে যেগুলাতে এন আছে, নট এ নাম্বার, কিন্তু সেগুলা সবগুলা ভ্যালুই এন না। কিছু কিছু ভ্যালুজ আছে, কিছু কিছু নট এ নাম্বার আছে, তো সেই ক্ষেত্রে সেগুলো আমরা কনসিডার করতে পারি। এখন পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ডেটা সেট লিখি, ডেটা সেট ডট আইলক হচ্ছে প্যান্ডাজের একটা ফাংশন। ঠিক আছে, যারা প্যান্ডাজ আমরা শিখিনি তাদের প্রতি অনুরোধ যে প্যান্ডাজটা আরেকবার টিউটোরিয়ালগুলো আরেকবার দেখে নিতে। আচ্ছা, ডেটা সেট ডট আইলক লিখলাম, লেখার পরে আমরা প্রথমে হচ্ছে কোলন দিলাম। কোলন মানে হচ্ছে সবগুলা রো, আর কলাম কোনটা কোনটা কনসিডার করব এটা হচ্ছে কথা। কলাম আমি যে যে কলামগুলো কনসিডার করব সেটা হচ্ছে 1 থেকে শুরু করে, প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 তো যাবে না, তাহলে 1 থেকে শুরু করে 4 নম্বর কলাম। আচ্ছা, একটা প্রশ্ন থাকতে পারে অনেকের যে এইভাবে কি লেখা যায়? আমরা একটু ট্রাই করে দেখি, একটু ট্রায়াল এন্ড এরর বেসিসে কাজ করতে তো সমস্যা নাই, যেহেতু আমরা প্রথমবার করছি সবকিছু। ওয়াই নট ডু সামথিং হ্যান্ডস অন। তো এখানে আমরা এটাকে যদি রান করাই, মানে শিফট এন্টার প্রেস করি, এখন আমরা যদি এক্সটাকে প্রিন্ট করাই, তাহলে কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার 3 PM। এটা কোথা থেকে আসছে? which one is this? এইটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 3 মাইনাস হয়ে যাচ্ছে, 1 থেকে 4 হচ্ছে না, এটা হচ্ছে 1 থেকে শুরু করে 1 মাইনাস হয়ে যাচ্ছে। আমরা আরেকটু চেষ্টা করি, এইভাবে কি হয়? 1 থেকে শুরু করে 4, সেটাও হচ্ছে না। আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু একেবারেই নোভিস, ওকে, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে প্রথমে 1 নম্বর কলামটা নিলাম। আমরা একটু আগেই দেখেছি যে 1 নম্বর কলাম নেওয়া যাবে, পরে 2 নম্বর কলাম নিলাম, 3 নম্বর এক্সট্রাক্ট করলাম, 4ও নিলাম, 5 আমাদের দরকার নাই, সেজন্য আপাতত না নিলেও চলে, 5 6। তারপরে আমাদের নিতে হবে হচ্ছে 5 6 আমরা নিতে পারবো না, 7 থেকে শুরু করে একেবারে কত পর্যন্ত? যদি এইটা হয় 5 আর 6, তাহলে আমাদের হচ্ছে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাই কি হচ্ছে? আমরা কি ঠিকঠাক পাচ্ছি? আমরা যদি আরেকটু জিনিসটাকে চেক করতে চাই ভালোভাবে, আমরা যে ওয়েদার অস্ট্রেলিয়ার যেই এক্সেল ফাইলটা আছে সেটা একবার খুলে নিতে পারি। এখন একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে কলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21, আর লাস্টের যেটা সেটা হচ্ছে 22 নাম্বারটা। 21 পর্যন্ত হচ্ছে ডিপেন্ডেন্ট, তাই না? মোটামুটি তাই তো। আমরা তো এই জিনিসটা অন্তত বুঝলাম। আচ্ছা, ব্যাক করি এই জায়গায়। করার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা 7 নাম্বার কলামটা নিব। আমরা একেবারে একদম বেসিক স্বাভাবিকভাবে করার চেষ্টা করি, তারপরে যখন আমরা এক্সপার্ট হয়ে যাব আমরা আরো টিপস অ্যান্ড ট্রিক্স দেখবো। আপাতত একদম বেসিক লেভেলের কাজ করছি। 12, তারপরে নিতে হবে 13, তারপর আছে 14, তারপর আছে 15, তারপর আছে 16, তারপর আছে 17, তারপর 18, তারপর 19, 20 এবং 21। ওকে, এই হচ্ছে আমার এক্স এর ভ্যালুস। এক্স মোটামুটি এক্সট্রাক্টেড হয়ে যাওয়ার কথা। শিফট দিয়ে রান করাই,
হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আমরা এখানে আই লকের পরে কি করতে হয়, আমরা আর একটা ব্র্যাকেট তো ক্লোজ করতে হবে, যেটা আমরা করিনি। এখন শিফট রান দিই, হচ্ছে। কিন্তু এখন যদি আমি এটাকে রান করাই, আমি দেখতে পাচ্ছি যে এক্স এর ভেতরে ভ্যালুগুলো এক্সট্রাক্টেড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আই লক দ্বারা ফিচার এক্সট্রাক্ট খুব সহজভাবে করা যায়। তো আমরা কোন কোন জিনিসগুলো এক্স এ রাখবো, কোন কোন জিনিসগুলো ওয়াইতে রাখবো, সেই জিনিসগুলো আমরা খুব সহজেই দেখতে পারলাম, একদম বেসিক জিনিস। ঠিক আছে, এখন আমি যদি তোমাদেরকে বলি যে ওয়াই যেই ভ্যালুটা, ওয়াইটা কোনটা? ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। রেইন টুডে না, রেইন টুডে অ্যাকচুয়ালি না, রেইন টুমরো হচ্ছে, রেইন টুমরো যে কলামটা সেইটা হচ্ছে আমাদের, রেইন টুমরো যে কলামটা সেইটা হচ্ছে আমাদের ওয়াই ভ্যালু। আচ্ছা, ভালো কথা। এখন এইখানে ওই ওয়াইটা আমরা কিভাবে নিব? ওয়াই নেওয়ার বেশ কয়েকটা ওয়ে আছে। আসলে এই জিনিসগুলো না অনেকভাবে করা যায়, তোমাদের যেইটা সহজ মনে হয়, যেই পদ্ধতি যখন সহজ মনে হয় করতে পারো। আই উড সাজেস্ট ইউ টু ট্রাই ডিফারেন্ট মেথডস, বাট আমি যেটা দেখালাম দিস ইজ আ ভেরি সিম্পল ওয়ে অফ ডুইং ইট। আচ্ছা, যাই হোক, এখন কথা না বাড়ি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডেটা সেট নাম ছিল, তার ভেতরে আবার যদি আই লক নেই, নেওয়ার পরে দিতে হয় থার্ড ব্র্যাকেট, নিব আমরা সবগুলোর রো, আর কলাম আমার লাগবে শুধুমাত্র লাস্টের কলামটা। লাস্টের কলামকে আমরা লিখতে পারি -1, এবং সেটা যে নিলাম সেটাকে আমরা ওয়াইয়ের ভেতরে রাখি। ওয়াইয়ের ভিতরে রেখে শিফট এন্টার প্রেস করি, পরে যদি আমরা ওয়াই দেখতে চাই, ওয়াই হচ্ছে অনেকটা এমন। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে এক্সট্রাক্টেড ডেটা ফ্রেম আমরা পেলাম, ভালো কথা। ওয়াই আর এক্স যখন হয়ে গিয়েছে, ওয়াই আর এক্স তো মোটামুটি আমরা এক্সট্রাক্ট করলাম, পরবর্তীতে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। ঠিক আছে, ডেটা প্রি প্রসেসিং আমাদেরকে করতে হয়। সেটা করার ওয়েটা কি, সেইটা করার ওয়েটা কি? তার আগে আমরা একটা জিনিস যদি ট্রাই করি, সেটা হচ্ছে আমরা যে জানতে চাই যে ওয়াই কি টাইপের। ওয়াই হচ্ছে pandas.core.series, এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে একটা সিরিজ। ঠিক আছে, ওয়াই হচ্ছে সিরিজ, ফাইন। pandas.core. It's a series। আচ্ছা, ওয়াই, এখন এক্সটা কি? এগুলো আমাদের টাইপ করতে হবে এমন না, আমরা দেখার জন্য করছি। এক্সটা হচ্ছে ডেটা ফ্রেম। ঠিক আছে, এক্স ইজ এ ডেটা ফ্রেম, বাট ইন দিস কেস ওয়াই ইটস আ সিরিজ। আচ্ছা, যাই হোক, এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ডেটা আমাদেরকে প্রি প্রসেসিং করতে হবে, তাই না? প্রি প্রসেসিং মানে কি? প্রি প্রসেসিং মানে হচ্ছে অনেকগুলো ভ্যালু, এখানে দেখো এই যে এক্স এর ভেতরেই কিছু কিছু ভ্যালু আমরা যদি একটু খেয়াল করি, যে ন্যান ভ্যালু আছে, অনেক 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 জায়গায় যেগুলো থাকে যে মিসিং ভ্যালুস থাকে। তো মিসিং ভ্যালুস থাকলে তো আমাদের যে আমরা মডেল যে জেনারেট করব সেটা তো ঠিকঠাক হবে না, মিসিং ভ্যালু তো থাকা চলবে না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মিসিং ভ্যালু ইম্পিউটেশন নামে একটা ব্যাপার আছে। আচ্ছা, সেটা করার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে লিখি মিসিং ভ্যালু ইম্পিউটেশন। ঠিক আছে, মিসিং ভ্যালু ইম্পিউটেশন লিখলাম, লিখার পরে এখানে আমাদেরকে লিখতে হবে ফ্রম sklearn ডট প্রিপ্রসেসিং, প্রিপ্রসেসিং অ্যাকচুয়ালি না, মিসিং ভ্যালু sklearn ডট ইম্পিউট। ওকে, ইম্পিউট, সেখান থেকে আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করতে হবে সিম্পল ইম্পিউটার। ঠিক আছে, আমাদেরকে ইম্পোর্ট করতে হবে সিম্পল ইম্পিউটার। তারপরে আমরা কি করব? সিম্পল ইম্পিউটার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে দুইটা আর্গুমেন্ট হচ্ছে পাস হয়। আচ্ছা, অনেক সময় আমাদের যেটা হয়, যে আমাদের মনে থাকে না এর ভেতরে কি কি আর্গুমেন্ট পাস করা লাগবে বা কি কি আর্গুমেন্ট পাস করতে হবে। অনেক সময় যদি মনে না থাকে, সিম্পল ইম্পিউটার লিখলাম, তারপরে আমরা কিবোর্ড থেকে শিফট ট্যাব চাপলে পরে যেই মানে অপশনগুলো বা গাইডেন্সগুলো আমরা ওই অনুযায়ী পাবো।
এখানে দেখো আর্গুমেন্ট একটা পাস করতে হয় মিসিং আন্ডারস্কোর ভ্যালুস। তো এখানে আমরা মিসিং ভ্যালুস আমরা লিখি আগে, মিসিং আন্ডারস্কোর ভ্যালুস যদি হয় সেখানে ইকুয়াল দিলাম, ওকে। ইকুয়াল দিয়ে মিসিং ভ্যালুস কোনগুলা, যেগুলা এন নট আ নাম্বার, সেগুলাই হচ্ছে মিসিং ভ্যালু, যেটা মনে রাখাটা এটা মনে করো যে মনে রাখতে হবে এন, ঠিক আছে। তারপরে কমা দিলাম। আচ্ছা, যেগুলা নট এ নাম্বার সেগুলাই হচ্ছে আমার মিসিং ভ্যালুস। তো ওই মিসিং ভ্যালুজের উপর আমরা কি কি স্ট্র্যাটেজি চালাবো, সেই মিসিং যে ভ্যালুসগুলো আমি তো বুঝলাম যে দিজ আর মাই মিসিং ভ্যালুস, ভালো কথা। তো মিসিং ভ্যালুজের উপর নিশ্চয়ই কিছু একটা কাজ তো করতে হবে, সেটাকে আমরা লিখি স্ট্র্যাটেজি, ঠিক আছে। সেটাকে লিখি স্ট্র্যাটেজি। ওই মিসিং ভ্যালুগুলোকে আমরা হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুগুলো আছে সেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। মোস্ট ফ্রিকোয়েন্ট, মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুগুলো আছে সেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাইলে আমরা, ঠিক আছে, যতগুলা মিসিং ভ্যালু আছে সেইগুলাকে এনপি ডট মিসিং আন্ডারস্কোর ভ্যালুজ ইজ ইকুয়াল টু এনপি ডট নান যদি থাকে, সেইটাকে আমরা স্ট্র্যাটেজি কি নিলাম, স্ট্র্যাটেজি নিলাম যে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুগুলো আছে সেটা দিয়ে আমরা ফিল আপ করে দেব। এখানে লিখে দিলাম ইমপিউট, ঠিক আছে। হওয়ার কথা, শিফট এন্টার যদি প্রেস করি কিংবা যদি রান করি, ওকে, এটাকে আমরা ইমপিউট না লিখে ইমপিউটারও লিখতে পারি, আপ টু ইউ, ঠিক আছে। ইমপিউটার লিখলাম। এখন আমি যদি লিখি ইমপিউটার ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, ঠিক আছে। ফিট ট্রান্সফর্মের ভেতরে কি ভ্যালু দিতে হবে দেখো, ফিট ট্রান্সফর্মের ভেতরে ইমপিউটার ডট ফিট ট্রান্সফর্মের ভিতরে প্রথমে যায় এক্স, ওয়াই ইকুয়ালস নান, ফিট প্যারামিটার। আচ্ছা, এখন এখানে যদি ডক স্ট্রিং বিভিন্ন আমাদের ইনস্ট্রাকশন আসলে দেওয়া আছে। এক্সটা কি হচ্ছে, এক্স ইজ এ নামপাই অ্যারে অফ শেপ, দেয়ার ইজ এন স্যাম্পলস এন্ড এন ফিচার্স ট্রেনিং সেট, ঠিক আছে। আর ওয়াই হচ্ছে নামপাই অ্যারে অফ শেপ এন স্যাম্পলস। আচ্ছা, এখন ফিট ট্রান্সফর্ম আমরা করব কার উপর চালাচ্ছি ফিট ট্রান্সফর্মটা আমরা চালাবো আসলে এক্স এর উপরেও ওয়াই এর উপরেও, ঠিক আছে। এক্স এর উপরে যদি আমরা চালাই, এক্স এর উপরে কেন বললাম, ওয়াই এর উপরে কেন বললাম আসতেছি, আমরা আসবো। এখন দেখো এক্স যদি বললাম সেইটা, এইটাকে যদি আমরা রান করি, ঠিক আছে। এখন যদি আমরা এক্স ডট ইজ নাল ডট সাম, আচ্ছা, এখন আমরা এক্সটাকে যদি, এখন দেখো এক্স যেটা, এক্সটাকে কি হচ্ছে, এক্স ইজ আমরা দেখে কিন্তু বুঝতে পারছি যে এক্স হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে না। এক্সটাকে হচ্ছে এরা কি করেছে, এক্সটাকে হচ্ছে এক্সটাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এক্সটাকে ফিট ট্রান্সফর্ম করা হয়েছে এবং যতগুলো মিসিং ভ্যালু ছিল সেগুলোকে মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুগুলো আছে ওই স্ট্র্যাটেজি দ্বারা ফিল আপ করা হয়েছে মিসিং ভ্যালু ইমপিউটেশনের মাধ্যমে, ঠিক আছে। বুঝতে পারলাম তো, আশা করি এই জিনিসটা বোঝা গিয়েছে। একই জিনিস করা যায় ইমপিউটার ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, এবং এই জায়গাতে আমি ওয়াই যদি দিয়ে দেই, ঠিক আছে। এটাকে যদি ট্রান্সফর্ম করি, আচ্ছা, এখানে একটা ভ্যালু এরর দেখাচ্ছে। এখানে বলছে যে এক্সপেক্টেড 2D অ্যারে গট 1D অ্যারে ইনস্টেড, ফেয়ার এনাফ। এই জিনিসটা
এই এররটা আসা আমাদের উচিত ছিল, দরকার ছিল, এখানে না হলে আসলে আমরা বুঝতাম না। তো এখানে বলতেছে যে এই যে আমরা ইম্পিউটারটা চালাচ্ছি, সেখানে আমরা যদি একটু ভালো মতো আগে জিনিসটা খেয়াল করি, এই যে এই জায়গাটা কি আমার খেয়াল আছে, যখন ওয়াইটা আমি প্রিন্ট দিয়েছিলাম, দেওয়ার পরে আমরা পেয়েছিলাম যে এটা একটা সিরিজ, এবং এটার এই এই যে তার অবয়ব, এটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা একটা ওয়ান ডিমেনশনাল অ্যারে। এটা হচ্ছে একটা সিরিজ টাইপের, সিরিজ দেখাচ্ছে, তাই না? কিন্তু যখন আমরা এক্সট্রা টাইপ জানতে চেয়েছি, তখন এটা দেখিয়েছে এটা হচ্ছে ডেটা ফ্রেম। আমরা এই জিনিসটা থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ডেটা ফ্রেম ইজ লাইক আ 2 ডিমেনশনাল অ্যারে, বাট যখন যদি সিরিজ হিসাবে আসে, বা আমরা যেভাবে কেটে ছেটে নিয়েছি, তার ফলে যে সিরিজটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে 1 ডিমেনশনাল। তাইলে পরে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে যে তোমার ওয়াইটাকে তো যদি আমরা মিসিং ভ্যালু ইম্পিউটেশন করতে যাই উইথ দ্য হেল্প অফ দিস ইম্পিউটারের ফিট ট্রান্সফর্ম করতে যাই, ফিট ট্রান্সফর্ম আসলে হবে না। মিসিং ভ্যালু ইম্পিউটেশন করতে গেলে সমস্যায় পড়ব, যার কারণে আমাদের যেটা করতে হবে, ওয়াইটাকে আগে এই 1 ডিমেনশনাল থেকে 2 ডিমেনশনালে চেঞ্জ করা লাগবে। এখন এটা আমরা কেমনে করব, এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে করা যায় 1 ডিমেনশনাল অ্যারে থেকে 2 ডিমেনশনাল কিভাবে বানানো যাবে, এটা হচ্ছে প্রশ্ন। সেটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, there is a function called y.reshape, ওকে। এখন y.reshape এর ভেতরে কি কি আর্গুমেন্ট পাস হবে, এটা হচ্ছে প্রশ্ন। এই জিনিসটা আসলে যেহেতু এরর আসছে, আমরা কেটেই দেই। এই জায়গাটাতে আমরা যেটা করতে হবে, লিখতে হবে y.reshape, এবং তার মধ্যে আমাদেরকে আর্গুমেন্ট কি পাস করতে হবে সেটা আমাদের জানতে হবে। যদিও y.reshape এর ভেতরে আমাদের লিখতে হবে -1, 1। এখন এইখানে আমাদের একটা জিনিস একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে ডেটাসেট ডট আইলগ যখন ব্যবহার করলাম, তার সাথে সাথে ডট ভ্যালুজ দিতে হবে। এটা দিলে কি হবে, আমরা এটাকে আসলে যদিও রান করিয়ে রেখেছি, এটাকে আরেকবার রান করানোর পরে এই সেলটা আরেকবার রান করাই, এরপর আমরা দেখতে পাচ্ছি যে এটা 2 ডিমেনশনাল অ্যারে জেনারেট হলো। 2 ডিমেনশনাল বলতে কি বোঝাচ্ছে, যদি সহজ বাংলা কথায় বলি, সেটা হচ্ছে যে এখানে যেমন একটা থার্ড ব্র্যাকেট দেখাচ্ছে, এর ভেতরে আবার ব্র্যাকেটের ভেতরে আরো কিছু এলিমেন্টস আছে, মানে হচ্ছে দুইটা ডাইমেনশন না। সবচেয়ে চোখের আন্দাজে দেখে বোঝার উপায় হচ্ছে, এটা দেখলেই বোঝা যায় 2 ডিমেনশনাল অ্যারেটা কিরকম। একটার পরে আরেকটা এইভাবে স্ট্যাক করা থাকবে, এখানে একটা প্যারেনথেসিস আর এখানে একটা, বোঝা খুবই সহজ। আচ্ছা, আর ওয়াই এর যে ব্যাপারটা, ওয়াই এরটাতে হচ্ছে শুধুমাত্র লাস্ট যে কলামটা ছিল সেটাকে আমরা হচ্ছে ডেটা সেটের মধ্যে নিচ্ছি এবং ডট ভ্যালুজ লিখলাম। এটাকে যদি রান করাই, ভালো, আবার রান করাই, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু দুইটা অ্যারের মধ্যে স্লাইড ডিফারেন্স আছে, দুইটা সেম না। এটা একটা 2 ডিমেনশনাল অ্যারে দেখে বোঝা যাচ্ছে, এটা আবার একটা 1 ডিমেনশনাল অ্যারে, দুইটা কিন্তু সেম না, দেখতে সেম না। এখন আমি যদি টাইপ করি, আচ্ছা ওয়াই আগে দেখার চেষ্টা করি, রান করালে দেখা যাবে যে এখানে আমরা দেখতে পাচ্ছি নামপাই ডট, এটা হচ্ছে n ডিমেনশনাল অ্যারে। আমরা যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে এরা n ডিমেনশনাল অ্যারে হিসাবে আছে। ভালো কথা, পরবর্তীতে এই জায়গায় কি হবে, যদি টাইপ অফ এক্স সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছি যে নামপাই ডট, এখানে এরা n ডিমেনশনাল অ্যারে হিসাবে আছে। একটা 2 ডিমেনশনাল অ্যারে, একটা হচ্ছে 1 ডিমেনশনাল অ্যারে। একটা জিনিস মনে রাখা দরকার, আমরা যখন এর পরবর্তী পার্টে স্কেলার্নে যাব, স্কেলার্ন বা সাইকিট লার্ন কিন্তু 1 ডিমেনশনাল কোনো অ্যারে তারা নেয় না, এটা জিনিসটা মনে রাখা দরকার। আচ্ছা, মনে না রাখলে পরবর্তীতে আমরা জানতে পারবো, সমস্যা নেই। এখন পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে মিসিং ভ্যালু ইম্পিউটেশনস। মিসিং ভ্যালু ইম্পিউটেশন মানে হচ্ছে, আমরা একটু আগে দেখেছি যে এর মধ্যে অনেকগুলো ভ্যালু আছে যেগুলাতে এন আছে, নট এ নাম্বার আছে, বা মিসিং ভ্যালুগুলো অনেকগুলো মিসিং। তো সেই ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই, সেক্ষেত্রে কি হবে, তো যেটা বলছিলাম যে এখানে আমরা টাইপের ভেতরে দিলাম এক্স, সেখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে একটা n ডিমেনশনাল অ্যারে। পরবর্তীতে আমরা লিখেছি প্যান্ডাস ডট ইজনাল। আচ্ছা, ইজনাল হচ্ছে একটা ফাংশন, প্যান্ডাসের একটা ফাংশন ইজনাল, তার ভেতরে হচ্ছে আমরা হচ্ছে অ্যারেটাকে দিয়েছি, এবং ডট সাম যখন লিখছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো মিসিং ভ্যালু আছে।
এক্স এর ভেতরে এক্স হচ্ছে একটা এই যে অ্যারেটার ভেতরে অনেকগুলা মিসিং ভ্যালুস আছে, তো সেই মিসিং ভ্যালুগুলো কত, এতগুলা মিসিং ভ্যালু। আচ্ছা, আমরা আরেকটা আমাদের দরকার হবে, আরেকটা কি দরকার হবে, আরেকটা সেলের দরকার হবে। এখানে যাই, গিয়ে নতুন একটা সেল নেই। নতুন একটা সেল কোথায়, নতুন একটা সেল নিব এই জায়গাটাতে। ইনসার্টে অ্যাকচুয়ালি যেতে হবে, ইনসার্ট সেল বিলো। ওকে, এইখানে আমরা লিখতে পারি পিডি ডট ইজ নাল, এর ভেতর আমরা অ্যারেটা দিব। অ্যারেটা কি, ওয়াই অ্যারে, ঠিক আছে, ওয়াই হচ্ছে। আচ্ছা, তারপর যদি সাম লিখি, এটাকে যদি রান করাই, আমরা দেখতে পাচ্ছি যে এর ভেতরেও 3227টা এন্ট্রি আছে, যেটা কিনা মানে হচ্ছে এগুলা মিসিং ভ্যালুজ আর কি। এইভাবে আমরা বুঝতে পারি যে দেয়ার আর সাম মিসিং ভ্যালুজ। আচ্ছা, মিসিং ভ্যালু থাকলে মিসিং ভ্যালু অবশ্যই সেটা ফিল আপ করতে হবে। ফিল আপ করার ওয়ে হচ্ছে ফ্রম sklearn ডট ইম্পিউট। ওকে, sklearn ডট ইম্পিউট আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সিম্পল ইম্পিউটার। ওকে, ইম্পোর্ট করতে হবে সিম্পল ইম্পিউটার, ভালো কথা। এরপরে যেটা করতে হবে, এই যে সিম্পল ইম্পিউটারটা ইম্পোর্ট করলাম, কি হবে আমরা আসলে দেখব। এর ভেতরে দুইটা আর্গুমেন্ট পাস করতে হয়। সিম্পল ইম্পিউটারের ভেতরে লিখতে হয় মিসিং ভ্যালুজ আর হচ্ছে স্ট্র্যাটেজি। সো মিসিং আন্ডারস্কোর দিয়ে ট্যাব দিলেই কিন্তু মিসিং ভ্যালুজ চলে আসছে। মিসিং ভ্যালুজের ভিতরে কি যাবে, মিসিং ভ্যালুজ আসলে কি, আমরা কোনগুলাকে মিসিং ভ্যালু হিসাবে কাউন্ট করছি। এখানে দেখো মিসিং ভ্যালুজের ভিতরে কি কি থাকতে পারে, অপশনগুলো দেখাচ্ছে। আমাদের বুঝতে হবে আমরা মিসিং ভ্যালু হিসাবে আসলে কি মিন করছি, বা কোনগুলো মিসিং ভ্যালু হিসাবে কাউন্ট হবে। আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে মিসিং ভ্যালু হবে হচ্ছে np numpy ডট nan। এটা মনে রাখাটা ভালো, এটা মনে রাখলে আসলে পরবর্তীতে আর ঝামেলা হবে না। আর এই মিসিং ভ্যালুকে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা দূরীভূত করব বা সমাধান করব, সেই স্ট্র্যাটেজিটা আমরা নিতে পারি মিন নিতে পারি, মিডিয়ান নিতে পারি। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে মোস্ট যে ফ্রিকোয়েন্ট ভ্যালুটা আছে সেইটা দিয়ে আমরা হচ্ছে রিপ্লেস করলাম সিম্পল ইম্পিউটার। এইটাকে আমরা নাম দিলাম, এটাকে কার ভিতরে রাখলাম, ধরো ইম্পিউটার এর ভেতরে, ঠিক আছে। এইটা আমরা রান করাই, ঠিক আছে, মিসিং ভ্যালু ইম্পিউটেশনের। আচ্ছা, এখন আমরা লিখতে হবে ইম্পিউটার ডট ফিট ট্রান্সফর্ম করতে হবে, ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, ঠিক আছে। ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম করলে যেটা হবে, এর ভেতর আমাদেরকে দিতে হবে, দেখো ফিট ট্রান্সফর্মের ভেতরে দিতে হয় এক্স আর ওয়াই। আচ্ছা, এখানে এক্সটা কি একটু বোঝার চেষ্টা করি। এরা হচ্ছে অ্যারে, ডিফারেন্ট অ্যারে পাস করতে হয়, যে বুঝতে পারছি n ডিমেনশনাল অ্যারে, নাম্বাই অ্যারে অফ শেপ n স্যাম্পলস n ফিচার্স। আচ্ছা, এর ভেতরে আমাদেরকে অ্যারে পাস করতে হবে, n ডিমেনশনাল অ্যারে পাস করতে হবে, ভালো কথা। এখানে হচ্ছে এক্স পাস করে দিলাম, এবং ওইটাকে আমরা কিসের ভেতরে রাখতে পারি, এক্স এর ভেতরে। এই জিনিসটা কেন করছি আমি বুঝতে পারছি তো আশা করি। এই ইম্পিউটার ডট ফিট ট্রান্সফর্ম তার ভেতরে ওই n ডিমেনশনাল অ্যারেটা পাস করে দিলে যেটা হবে, যে যেই মিসিং ভ্যালুগুলো ছিল সেই মিসিং ভ্যালুগুলো ফিল্ড আপ হয়ে যাবে উইথ স্ট্র্যাটেজি, সাম স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিটা কি, মোস্ট ফ্রিকোয়েন্ট। আমি এটা রান দিয়ে নিই, তারপর হচ্ছে তোমাদের আবার বুঝাচ্ছি। ওয়াইটারও একই কাহিনী করি, ইম্পিউটার ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম ওয়াই, এটাকে আমি ওয়াই এর ভিতরে রাখলাম, এবং এটাকে যদি রান করে। আচ্ছা, এখন এই জিনিসটাকে যদি আমরা সহজ ভাষায় একটু অ্যানালজির মাধ্যমে বুঝতে চেষ্টা করি, সেটা হচ্ছে এই মিসিং ভ্যালু ইম্পিউটেশনটা কি। ধরো একটা ক্লাসে মনে করো একজন ছাত্রের কথা বললাম, তার হচ্ছে 5টা সাবজেক্ট, ধরো বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, আর একটা ধরো আন্তর্জাতিক ও বিশ্ব পরিচয় ধরনের সাবজেক্ট আছে। এই জায়গায় আমরা একটা এরর পাচ্ছি। এররটা কেন হচ্ছে আমি বলবো।
এই এররটা কেন এসছে সেটাও আমি বলছি, এটা সলভ করা যাবে কীভাবে সেটাও আমরা বলবো। তার আগে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম সেটা বলে নিই। একজন ছাত্র, সে হচ্ছে পাঁচটা সাবজেক্টে সে যথাক্রমে পেয়েছে, ধরো এক সাবজেক্টে পেয়েছে 90, আরেকটাতে পেয়েছে 95, আরেকটা সাবজেক্টে পেয়েছে 95, আরেকটা সাবজেক্টে পেয়েছে 95, এবং আরেকটা সাবজেক্টে দেখা গেল ওই নাম্বারটা সামহাও এন্ট্রি করা হয়নি, ভুলবশত ধরে নিলাম যে ওই নাম্বারটা ডেটাবেজে এন্ট্রি করা হয়নি। তাইলে পরে স্বাভাবিকভাবেই একটা মানুষ কি চিন্তা করবে, ছাত্রটা ভালো, একটাতে সে 90 পেয়েছে, বাকি তিনটাতে পেয়েছে 95, আর একটা নাম্বার এখনো আসেনি। আমি স্বভাবত কি ধরে নিতে পারি বা অ্যাজিউম করে নিতে পারি যে সে অন্য যে সাবজেক্টটা সেখানেও সে আসলে 95 পাওয়ার যোগ্যতা রাখে, পেতে পারে, তাই না? পেতেই পারে, এবং চান্সেস আর ভেরি হাই। তো সেই ক্ষেত্রে এই মিসিং ভ্যালুটা যেটা ছিল সেটা আমরা ফিল করে দিতে পারি মোস্ট ফ্রিকোয়েন্ট যে ভ্যালুটা, মানে 95 দিয়ে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন যে ইম্পিউটারের কথা, এখানে যে এররটা আসলো, এটা কেন আসলো? আমরা যদি এরর মেসেজটা একটু পড়ি, ভ্যালু এরর, এখানে দেখাচ্ছে এক্সপেক্টেড 2D অ্যারে বাট গট 1D অ্যারে ইনস্টেড। এটা হচ্ছে একটা সমস্যা। তো ফিট ট্রান্সফার আমরা করতে পারবো না, কারণ এখানে হচ্ছে এন ডিমেনশনাল অ্যারে লাগবে, 1 ডিমেনশনাল অ্যারে দিয়ে এখানে হচ্ছে না। এখন কি করা যায়? করা অবশ্যই যায়, সেটা হচ্ছে আমরা একটা নতুন এই জায়গায় ইনসার্ট সেল দেই, সেল অ্যাবাভ। এর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে 1 ডিমেনশনাল অ্যারেটাকে 2 ডিমেনশনাল বানিয়ে ফেলি। কীভাবে বানাবো? এটা হচ্ছে প্রশ্ন। কিভাবে বানাবো? খুব সহজেই বানাতে পারি। সেইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ওয়াই লিখতে হবে, ওয়াই ডট রিশেপ। ওকে, এরপর আমাদের কি করতে হবে? রিশেপের ভেতরে লিখতে হবে -1 to 1, এবং এটাকে আমরা ওয়াইয়ের ভেতরে রাখবো। ঠিক আছে, এটাকে রান করাবো। এখন যদি আমরা এই ইম্পিউটারটা ভেতরে ওয়াইটা পাস করে দেই, হচ্ছে তো, তাই না? এখন কিন্তু আর এর ভ্যালু দেখাচ্ছে না। এই জায়গাটাতে আমি কি করলাম? এই জায়গাটাতে 1 ডিমেনশনাল যে অ্যারে ছিল সেটাকে আমি 2 ডিমেনশনাল অ্যারে বানালাম। সো আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি? কনভার্সন ফ্রম 1D টু 2D, 1 ডিমেনশনাল অ্যারে থেকে 2 ডিমেনশনাল অ্যারেতে আমরা কনভার্ট করলাম। বোঝা গেল ব্যাপারটা? তো মিসিং ভ্যালু ইম্পিউটেশন, আমরা মোটামুটি মিসিং ভ্যালু তো ইম্পিউট করে ফেলতে পারার কথা নাকি? আচ্ছা, এখন অনেকের হয়তো বিশ্বাস হতে নাও পারে যে আচ্ছা আমরা এই স্ট্র্যাটেজি নিলাম, সেটাকে ফিল করার চেষ্টা করলাম কি মোস্ট ফ্রিকোয়েন্ট দ্বারা, মোস্ট আন্ডারস্কোর ফ্রিকোয়েন্ট দিয়ে, কিন্তু আদৌ কি এতে কাজ হচ্ছে বা হয়েছে চেক করে দেখলেই তো হয়। পিডি ডট ইজ নাল এক্স ডট সাম 0, গুড। তার মানে কোনো মিসিং ভ্যালু এখন নাই। পিডি ডট ইজ নাল, তার ভেতরে যদি ওয়াই পাস করে দেই ডট সাম, এইখানে হচ্ছে 0 ভ্যালু। তার মানে মিসিং ভ্যালুর যে কাজ কারবার, মিসিং ভ্যালু ইম্পিউটেশন মোটামুটি ডান। তো এখান থেকে একটা জিনিসে আমরা একটু প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে স্কেলার্ন আসলে মাল্টি ডিমেনশনাল অ্যারেগুলা, মানে ফিট ট্রান্সফর্ম আমরা যখন করতে যাই তখন একটা সমস্যা হয় মিসিং ভ্যালু ইম্পিউটেশনে। ফিট ট্রান্সফর্ম করার সময় তারা হচ্ছে ইসে চায় 2 ডিমেনশনাল অ্যারে চায়, 1 ডিমেনশনাল অ্যারে দিলে সেখানে প্রবলেম হয়। 1 ডিমেনশনাল টু 2 ডিমেনশনাল কনভার্সন আমরা দেখলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরবর্তী ধাপ হচ্ছে লেভেল এনকোডিং। লেভেল এনকোডিংটা কি? আমরা এই যে এক্সেল ফাইল যেটা ছিল সেখানে যাই, সেখানে যাওয়ার পরে দেখব কিছু কিছু কলামস আছে, এবং যেই কলামগুলো হচ্ছে কি কলাম, এই যে কলামগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল কলাম, মানে নিউমেরিক্যাল কলাম না। তো ক্যাটাগরিক্যাল কলামগুলোকে কি করতে পারি আমরা? ক্যাটাগরিক্যাল কলামে যেটা হবে সেটা হচ্ছে
ক্যাটাগরিক্যাল কলামগুলো নিয়ে কাজ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে লেবেল এনকোডিং করতে হবে। এখানে কোন কোন কলাম ক্যাটাগরিক্যাল সেটা আগে একটু বোঝা দরকার আমাদের, তাই না? সেই জিনিসটা একটু বোঝা দরকার। সেটা হচ্ছে এখানে আমরা একটু দেখি, এই জায়গায় যদি আমরা ডেটা ফ্রেমটা একটু আরেকবার দেখি, এখানে দেখতে পাচ্ছি যে এখন এই যে ডেটা সেটের অনেকগুলা কলামস আছে। সবগুলা কলাম তো হচ্ছে আমার নিউমেরিক্যাল না, ক্যাটাগরিক্যাল অনেকগুলো কলাম আছে। ক্যাটাগরিক্যাল কলাম নিয়ে তো আমাদের কাজ করতে হবে না বলাটা ঠিক হবে না। ক্যাটাগরিক্যাল কলামগুলোকে নিউমেরিক্যাল বানাতে হবে। এই বানানোর যে ওয়েটা সেটা কি, যেমন আমরা এই যে লোকেশনটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি যে অ্যালবেরি আছে। এখানে কি বলছে, আমার প্রোনাউন্সিয়েশন হয়তো একটু প্রবলেম হতে পারে, এই ক্ষেত্রে লোকেশন হয়তো বলা হচ্ছে উলারু নাকি উলারু। তো এই লোকেশনগুলোকে আমরা যদি এমন হতে পারে যে অ্যালবেরিকে একটা লেবেল দিয়ে দিলাম লাইক 0, উলারুকে লেবেল দিয়ে দিলাম 3 or 4, এর মাঝামাঝি যে ক্যাটাগরিক্যাল কলাম আছে প্রত্যেকটাকে একটা একটা করে লেবেল দিয়ে দেওয়া সম্ভব, তাই তো? তো সেই ক্ষেত্রে কিভাবে সেটা করা যেতে পারে? আমরা যাবো হচ্ছে লেবেল এনকোডিং। লেবেল এনকোডিং হচ্ছে ক্যাটাগরিক্যাল যে ভ্যারিয়েবলগুলো ছিল সেইগুলাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করার যে প্রসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স যেই আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যারেটা ছিল সেটা আমরা প্রিন্ট করেছি, করার পরে এরকম রেজাল্ট দিচ্ছে। অনুরূপভাবে ওয়াইটাকেও আমরা যদি দেখতে চাই দেখতে পারি, দেখতে পাচ্ছি যে ওয়াইটাও হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যারে, এক্সটাও 2 ডাইমেনশনাল অ্যারে। খুব ভালো কথা। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এই জিনিসটা আসলে দুইভাবে চিন্তা করা যায়। টু বি অনেস্ট, এই জিনিসটাকে দুইভাবে ভাবা যায়। সেটা হচ্ছে যে ডেটা ফ্রেমটাকে আমরা এই যে এক্সটা 2 ডাইমেনশনাল অ্যারে আছে সেটাকে একটা ডেটা ফ্রেম বানিয়ে দেখতে পারি, আবার হচ্ছে যে ওয়াইটা আছে সেটাকে একটা ডেটা ফ্রেম বানিয়ে দেখতে পারি। এখন আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে এইটা। আচ্ছা, আমরা দুইটা প্রসেস দেখব। প্রথমে হচ্ছে এইখানে যে এক্সেল ফাইলটা ছিল সেটা দেখি একটু। এক্সেল ফাইলটা থেকে আমরা ডেট কলামটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, মনে থাকার কথা। এরপরে হচ্ছে আমরা রেইন টুমরো, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটাই হচ্ছে আমরা প্রিন্ট করতে চাচ্ছি বা আউটপুট কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি। রেইন টুমরোটাই হচ্ছে আমাদের আসল কাজ। আমরা 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করেছি। 2 ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করার পরে আমরা লেবেল এনকোডিং পর্যন্ত পৌঁছেছি। কিছু মিসিং ভ্যালু ছিল সেগুলো আমরা ইম্পিউট করেছি সিম্পল ইম্পিউটারের মাধ্যমে। এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই এক্স আর ওয়াই হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল অ্যারে আছে, সেইটা ইউজ করে আমরা জানি যে স্লাইসিং বলে একটা জিনিস আছে, তাই না? আমরা যখন লেবেল এনকোডিং করতে যাব, অ্যারের স্লাইসিং বলে একটা জিনিস আছে। স্লাইসিং জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। স্লাইসিং করার আগে আমরা আরেকটা জিনিস একটু দেখে আসি। অনেক সময় হয় কি, আমরা অনেক জিনিস মাথায় থাকে না, যেহেতু আমরা একেবারেই বিগিনার লেভেলের যাত্রী এই ফিল্ডে। অনেক সময় মাথায় না থাকলে যেটা করতে হবে, আমাদেরকে গুগলে যেতে হবে, সেখানে গিয়ে গুগল মামার হেল্প চাইতে হবে। সেখানে কি করতে হবে দেখো, আমরা চাচ্ছি যে আমাদের যে 2 ডাইমেনশনাল অ্যারেটা আছে সেখান থেকে একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে হবে। সো আমরা লিখতেই পারি ক্রিয়েটিং ডেটা ফ্রেম ফ্রম সে 2D অ্যারে টাইপ করলাম। এই জিনিসটা আমার আসলে আমি এভাবে না দেখালেও পারতাম, না দেখাতেই হবে এমনটা জরুরিও না, আমি দেখাচ্ছি। কারণ হচ্ছে আমাদের অনেক সময় এরকম হতে পারে যে সব জিনিসটা আসলে আমাদের এই ভিডিওতে বা স্লাইডে দেখানো সম্ভব না, বা রিসোর্সগুলো আমরা আসলে কোথায় পাবো, কোনটা ইউজ করলে আমরা আমাদের রেজাল্টটা ঠিকঠাক মতো পেতে পারি, এই জিনিসটা আসলে কিন্তু জানাটা জরুরি। এখানে যেমন দেখতে পাচ্ছি এখানে কিছু 2 ডাইমেনশন, এটা একটা লিস্ট বা 2 ডাইমেনশনাল অ্যারেই বলা যায়। এখান থেকে তারা কি করেছে, এটাকে একটা এই যে pd.dataframes যখন লিখে
পিডি ডট ডেটা ফ্রেমস, তার ভিতরে পাস করে দিয়েছে সেই 2 dimensional অ্যারেটা এবং কলামস লিখেছে, দেখো কলামসের নাম দিয়েছে এই, যার ফলে একটা ডেটা ফ্রেম কিন্তু জেনারেট হয়ে গিয়েছে, তাই না? আমরা যদি সেই সেম জিনিসটা ট্রাই করতে চাই, ট্রাই করে দেখা যেতে পারে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটা না, আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই জিনিসটা না, কিন্তু তারপরেও দেখো আমরা করি এই জিনিসটা, আসলে করে দেখি যে পিডি ডট ডেটা ফ্রেম লিখলাম, তার ভিতর আমরা এক্সটাকে পাস করে দিলাম। পাস করে দিলে এটা একটা ডেটা ফ্রেম জেনারেট হওয়ার কথা, এটাকে আমরা ধরো নাম দিলাম df1, ঠিক আছে, df1 দিলাম। এখন df1টা যদি আমি দেখতে চাই কেমন হয় দেখি, এইটা হচ্ছে আমার df1। তো এই জিনিসটা, এই জিনিসটা করলে আমার সুবিধাটা হবে কি, দেখো আমি বলছি না যে করতেই হবে, নেসেসারি না, বাট এতে দেখো সুবিধাটা হয় কি, আমার এই যে উপরে প্রত্যেকটা কলামের এই ইন্ডেক্স নাম্বারগুলো কিন্তু চলে আসছে। স্লাইসিং করতে গেলে আমার এটা খুবই সুবিধা হবে, ঠিক আছে? তো এখন দেখো এই জায়গায় আমরা যদি স্লাইসিং এর কথা বারবার কেন বলছি, স্লাইসিং এর কথাটা আসছে এই কারণে, আমরা করব এখন লেবেল এনকোডিং, ঠিক আছে? আমরা করব এখন লেবেল এনকোডিং। লেবেল এনকোডিং মানে হচ্ছে যেই কলামগুলো ক্যাটাগরিক্যাল কলাম সেগুলোকে আমরা নিউমেরিক্যাল বানাবো। এখানে একটু ঠান্ডা মাথায় দেখি তো ক্যাটাগরিক্যাল কোনগুলা। এটা এই 0 নাম্বার কলামটা একটা ক্যাটাগরিক্যাল কলাম, এই যে 4 নাম্বারটা এটা একটা ক্যাটাগরিক্যাল কলাম, আর একটু ভালোভাবে দেখি এই যে WNW এটা একটা ক্যাটাগরিক্যাল কলাম, আবার এই জায়গায় 7 নাম্বারটা এটাও মনে হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল কলাম। আর আছে ক্যাটাগরিক্যাল, চোখে পড়ছে না আর। আচ্ছা, আর আছে হচ্ছে এই জায়গাটাতে 18 নাম্বার, একেবারে না, একেবারে 18 নাম্বার হচ্ছে একটা ক্যাটাগরিক্যাল কলাম। 18 নাম্বার না বলে আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডেটা ফ্রেমটার থেকে আমরা দেখে নিলাম যে আমাদের যে এক্সটা ছিল তার কোন কোন কলাম ইন্ডেক্স আসলে ক্যাটাগরিক্যাল। এখন আমাদের লেবেল এনকোডিং করতে সুবিধা হবে। সেটা কেমন, আমরা করব কি, করব যেটা সেটা হচ্ছে ফ্রম sklearn ডট প্রি প্রসেসিং, সেখান থেকে আমরা ইম্পোর্ট করব হচ্ছে লেবেল এনকোডার। ওকে, আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই sklearn থেকে ইম্পোর্ট করলাম প্রি প্রসেসিং দ্বারা লেবেল এনকোডিং করতে হবে। তো পরবর্তীতে লিখতে হবে প্রি প্রসেসিং ডট লেবেল এনকোডার, অবজেক্ট ক্রিয়েট করলাম, সেটাকে আমরা le1 লিখলাম, ঠিক আছে, le1 লিখলাম, ভালো কথা। আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাক না অ্যাকচুয়ালি এই জায়গায় যদি দেখার চেষ্টা করি, সেটাই দেখতে পারবো যে এই জায়গাটাতে কি আছে। এই জায়গাটাতে আমার হচ্ছে কয়টা কলাম নিয়ে তাহলে কাজ করতে হবে, এই 0 নাম্বার কলাম যেটা সেটা নিয়ে কাজ করতে হবে, 4 নাম্বারটা নিয়ে কাজ করতে হবে, এরপরে 6 নাম্বারটা নিয়ে কাজ করতে হবে, 7 নাম্বার নিয়ে কাজ করতে হবে এবং 18 নাম্বার কলাম নিয়ে কাজ করতে হবে, কারণ এরা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। তার মানে অল টুগেদার দেয়ার আর কয়টা, 6টা এলই লাগবে, 6টা লেবেল এনকোডার 6টা লাগবে আমার। এই জিনিসটা কিন্তু অনেকভাবে করা যায়, অনেকভাবে করার ওয়ে আছে। আমরা এখন ওই যে ফর লুপের মাধ্যমেও করা যায়, কিন্তু আমরা যেহেতু আসলে একদম বেসিক সবার জন্য জিনিসটা সাজিয়েছি, সেজন্য আমরা ওই প্রসেসে এখন যাচ্ছি না। তো আমরা দেখবো যে বেসিকভাবে এটা কিভাবে করা যায়, একদম স্বাভাবিকভাবে এটা কিভাবে করা সম্ভব, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, তো le1 ইজ ইকুয়াল টু প্রি প্রসেসিং ডট লেবেল এনকোডার লিখলাম। আমরা এটাকে লিখতে পারি le1 ডট লিখে তারপর আমরা কি লিখতে পারি, এই জায়গায় le1 ডট লেখা যায় ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, ঠিক আছে, ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম যদি দেই সেইখানে আমরা লিখতে পারি। এখন এর ভেতরে যদি আমাদের সমস্যা হয় বুঝতে যে ফিট ট্রান্সফর্মের ভিতরে কি কি জিনিস যাবে, এখানে যেমন দেখতে পাচ্ছি ফিট ট্রান্সফর্মের ভিতরে y এর ভ্যালু যাচ্ছে। yটা কি, অ্যারে লাইক অফ শেপ n নাম্বার অফ স্যাম্পলস। অ্যারে কোন অ্যারে, n নাম্বার অফ স্যাম্পলস। আচ্ছা, এখানে তার মানে একটা অ্যারে পাস করতে হবে। আমরা ট্রান্সফর্ম করতে চাচ্ছি কি কয়েকটা কলাম, তারা অ্যারের ফর্মেই তো আছে, ঠিক আছে, করা যাবে, সমস্যা নেই। এক্স অ্যারেটাকে
এক্স তো আসলে কি, আমরা একটা 2 ডাইমেনশনাল অ্যারে, তাই না? 2 ডাইমেনশনাল অ্যারেটা তাহলে পাস করে দিলাম, এবং 2 ডাইমেনশনাল অ্যারের সবগুলাই কি আমরা চাই? না, ওই অ্যারেটার স্পেসিফিক কয়েকটা কলামের মধ্যে, অ্যারের আমরা হচ্ছে স্লাইসিং এর কথা বলছি, অ্যারের মধ্যে সবগুলা এলিমেন্ট কিন্তু আমার এই ট্রান্সফর্মে আমি চাচ্ছি না। অ্যারের কিছু কিছু জায়গায়, কিছু কিছু ওই অ্যারের কিছু কিছু এলিমেন্টে বা কিছু কিছু জায়গায় আমরা চাচ্ছি যে ক্যাটাগরিক্যালগুলা হয়ে যাক, কি হয়ে যাক, নিউমেরিক্যাল হয়ে যাক। কোন জায়গাগুলোতে? আমরা অ্যারে স্লাইসিং এ চলে এসেছি। এখন হচ্ছে আমরা চাচ্ছি সবগুলা রোতে হবে। রো এর ফার্স্ট হচ্ছে একটা কমা, আচ্ছা এইভাবে চিন্তা করতে পারি, একটা কমা দিয়ে নেই, কমার বাম সাইডে হচ্ছে রো এর ব্যাপারে কথা বলে, কমার ডান সাইডে হচ্ছে কলামের ব্যাপারে কথা বলে। আচ্ছা এক্স, এই যে অ্যারেটা 2 ডিমেনশনাল, এর সবগুলা রো নিয়েই আমাদের কাজ করতে হবে, সবগুলা রোতেই আমাদের এই 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 হচ্ছে ট্রান্সফরমেশনটা হবে। কিন্তু রো কোনটা হবে? রো হবে শুধুমাত্র এই যে দেখো, আমরা প্রথমে 0 নম্বর রো নিয়ে কাজ করি। ওকে, 0 নম্বর রোতে LE1 ট্রান্সফরমেশনটা লাগালাম বা LE1 ট্রান্সফরমেশনটা দিয়ে দিলাম। এরপরে সেটাকে আমি হচ্ছে স্লাইসড, যেই এক্স এর যে স্লাইসড পোর্শন তার মধ্যে রেখে দিলাম। ঠিক আছে, এইভাবে লেখা যায়। এই জিনিসটা অনেকের কাছে যারা এক্সপার্ট তারা কিন্তু এই টেকনিকটাকে বলবে যে এত নাইভভাবে তো লেখার দরকার নাই। আমিও বলছি এটাকে অটোমেটেড করা সম্ভব, একটা ফর লুপ দিয়ে সবগুলো জায়গায় এটা করে ফেলা সম্ভব, কিন্তু আমরা ওই পদ্ধতিতে আসলে যাচ্ছি না। কেন? কারণ আমরা একদম বেসিক লেভেলের কথা বলছি। দিস প্রজেক্ট ইজ ফর ভেরি বিগিনার্স টু বি অনেস্ট। তো এখানে আসলে ওই জিনিসটা খাটবে না। যাই হোক, এই জায়গায় আমরা লিখলাম, স্লাইস করলাম, স্লাইস করে ওই স্পেসিফিক কলামটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেললাম। আচ্ছা এখানে ভুল যেটা হয়েছে দেখো, আমরা ভুল যেটা করেছি এই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট তো না, এখানে দিতে হবে থার্ড ব্র্যাকেট। ফাইন, সেকেন্ড ব্র্যাকেট দিলে তো হবে না, স্লাইসিং এ কখনো সেকেন্ড ব্র্যাকেট হয় না, ইট ওয়াজ এ মিস্টেক। এখন হবে। আচ্ছা হয়েছে, ভালো কথা। তার মানে এই কলামটা ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। পরে আমরা চেক করব, যদিও এই কলামটাতে ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে এবং এই কলামগুলোতে আমরা হচ্ছে সেই লেবেল এনকোডারের মাধ্যমে এইগুলাকে ফিল আপ করে ফেলেছি। আমরা পরে দেখব, এটা পরে দেখতে আসব, কিন্তু আপাতত কাজগুলো শেষ করে নিই। এরপরে হচ্ছে 4 নাম্বার, যে 4 নাম্বার কলাম যেটা, এই যে 4 নাম্বার কলাম, 4 নাম্বার কলামটাকে আমাদের কি করতে হবে? ফিট ট্রান্সফর্ম করে এটাকে ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যাল করতে হবে। আমাদের লিখতে হবে কি? লিখতে হবে আবার আরেকটা কি করতে হবে? প্রি প্রসেসিং ডট লেবেল এনকোডার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমরা এইভাবে লিখে ফেলি, এখানে আরেকটা অবজেক্ট ক্রিয়েট করলাম এলি, এখানে ধরো 2, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের লিখতে হবে LE2 ডট, কি লিখতে হবে? ফিট ট্রান্সফর্ম, ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম। তার ভিতরে কি দিতে হবে? ফিট ট্রান্সফর্মের ভিতরে কি দিতে হয়? অ্যারে দিতে হয়, আমরা একটু আগেই দেখেছিলাম। অ্যারে দিতে হবে। অ্যারে হচ্ছে আমরা কি, এক্স হচ্ছে একটা অ্যারে, তার আবার সবগুলা তো আমরা না, আমরা স্লাইসড একটা পার্ট, অ্যারের একটা স্লাইসড পার্ট তার ভিতরে দিচ্ছি। কমা দিলাম, সবগুলা রোই আমার লাগবে, কিন্তু কলাম আমরা হচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র 4 নাম্বার কলাম নিয়ে কাজ করব। স্লাইস রোটা ঠিকঠাক মতো আবার এই জায়গাতেও যখন এনকোডিং হয়ে যাবে তখন আবার যেহেতু লেখা হয়, এখানে লিখে দিলাম 0 আর এই জায়গায় লিখে দিলাম 4। ওকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটাতে কি করতে হবে? আমরা শিফট এন্টার করি, হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাইলে এই পার্টটা হলো 4 নাম্বার কলামটা এখন এনকোডেড হয়ে গেছে। 5 নাম্বার কলাম অ্যাকচুয়ালি না, 5-এ কিছু নাই, 6 আছে আবার হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালুস। 6 ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকলে আমরা আবার একটা অবজেক্ট ক্রিয়েট করব, তাই তো। আমরা এই সেম উপায়ে আর একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। কপি পেস্ট করি, আসলে সময় তাহলে বাঁচবে। প্রি প্রসেসিং ডট লেবেল এনকোডার, এখানে আমি লিখে দিলাম LE3, ঠিক আছে। আমরা লিখতে পারি LE3 ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, লিখে দিলাম। ফিট ট্রান্সফর্ম করলাম। এর ভেতর আমাদেরকে পাস করতে হবে কি? পাস করতে হবে অ্যারে।
কি অ্যারে? কোন অ্যারে? এক্স অ্যারে। এক্স অ্যারে সবগুলা না, এক্স অ্যারে স্লাইসড একটা পার্ট। কোন স্লাইসড পার্ট? সবগুলা রো আমার লাগবে, কিন্তু কলাম লাগবে শুধুমাত্র কত নাম্বার? 6 নাম্বার কলাম। ভালো কথা। ট্রান্সফর্ম করলেই হবে? হ্যাঁ, পুরাটুকু ট্রান্সফর্ম করো এবং ট্রান্সফর্ম করে এক্স এর ভেতরে ট্রান্সফর্মড জিনিসটা রেখে দাও। এক্স এর পুরাটুকুর ভেতরে না, এক্স এর পুরাটুকুর ভেতরে না, স্পেসিফিক একটা জায়গায়। কোন জায়গায়? 6 নাম্বার কলামের করেসপন্ডিং জায়গাটাতে। ওকে, এইভাবে আমরা লিখতে পারি। এটাকে আবার রান করাই, এই পার্টটুকু ডান। 6 নাম্বার কলাম নিয়ে তো কাজ করা শেষ। আর কিছু আছে? 7ও আছে না? 7এও ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল। 7এও যদি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল হয়, আমাদেরকে আবার একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদেরকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। অবজেক্ট ক্রিয়েট করার পরে এটাকে আমরা LE4 লিখতে পারি, লেভেল এনকোডার 4 লিখতে পারি। এটাকে যদি রান করাই, তারপরে আমরা লিখব LE4.fit_transform। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যারে দিতে হয়। অ্যারে কে? এক্স অ্যারে। এক্স অ্যারে পুরো অংশ না, পুরো অংশ না, এখানে আমরা রো গুলা দিব সবগুলা। আর কলাম দিতে হবে কত নাম্বার কলাম? 7 নাম্বার নিয়ে কাজ করছি, তাই না? 7 নাম্বার। এখন এই জায়গায় লিখতে হবে এক্স এর কোন অংশ? এক্স এর হচ্ছে প্রথম রো আর 7 নম্বর কলাম, নাকি সবগুলা রো? প্রথম রো না, এটা মানে হচ্ছে সবগুলা রো আর 7 নাম্বার কলামের ট্রান্সফর্ম যে ভ্যালুটা সেটা লিখে দিতে হবে। আচ্ছা, এটাকে রান করাই। ভালো কথা। এরপরে 7 নাম্বার কলামের পরে তারপরে তো দেখি সবগুলাই আমার নিউমেরিক্যাল ভ্যালু, সেগুলো নিয়ে কাজ করা তো দরকার নেই। 18 নাম্বার যে কলামটা আছে সেইটাকে করতে হবে। তার মানে হচ্ছে আমার আর একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগবে প্রি প্রসেসিং দিয়ে। এখানে যাই, প্রি প্রসেসিং ডট লেভেল এনকোডার লিখলাম, এই জায়গাটাতে হবে LE5। ঠিক আছে, নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করা হলো। এটাকে যদি আমরা শিফট এন্টার দেই, তারপর হচ্ছে LE5 দিলাম। দেওয়ার পরে ডট লিখতে হবে fit_transform। ঠিক আছে, এর ভেতরে আমরা কি লিখতে পারি? ফিট ট্রান্সফর্মের ভেতরে একটা অ্যারে পাস করতে হবে। অ্যারে পাস করতে হবে কোন অ্যারে? স্লাইসড অ্যারে। এক্স এর একটা স্লাইসড পার্ট। এখন এক্স এর স্লাইস, আচ্ছা, এইটা লেখার দুইটা উপায় আছে। একটা হচ্ছে রো এর ব্যাপারে তো কোনো সন্দেহ নাই যে সবগুলা রোতেই বসবে, বাট কলাম যদি চিন্তা করি, কোন কলাম? আমার কলাম লাগবে হচ্ছে 18 নাম্বার কলাম। আচ্ছা, 18 না লিখে আমরা আরেকভাবে লিখতে পারি, -1 লিখতে পারি। -1 মানে হচ্ছে সর্বশেষ যে কলামটা সেটা, মানে উল্টো দিক থেকে আমরা চিন্তা করছি। এইটাকে ট্রান্সফর্ম যে হয়ে যাবে, ট্রান্সফর্ম হয়ে গেলে সেই ট্রান্সফর্মড ভ্যালুটা কোথায় স্টোর করে রাখবে? সেটাকে স্টোর করে রাখবে এই অ্যারের ভেতরেই, ওই স্পেসিফিক জায়গাটাতেই। এক্স কিন্তু আমার অ্যারে। আমরা যত যা কাজ করছি এখন পর্যন্ত সব কাজ করছি কিন্তু অ্যারে নিয়ে। সেটা ইদার ইট কুড বি 2 ডিমেনশনাল অ্যারে অথবা 1 ডিমেনশনাল অ্যারে, বাট যাই হোক কাজ করছি অ্যারে নিয়ে। আচ্ছা, যাই হোক, তো রো আর এখানে হচ্ছে কলামের ক্ষেত্রে হবে কত? কলামের ক্ষেত্রে হবে -1 যেহেতু দিয়েছি দেই। আমাদের তাহলে মোটামুটি তো হয়ে যাওয়ার কথা। তাহলে এক্স এর যেই যেই ভ্যালুগুলো ক্যাটাগরিক্যাল ছিল সেই ভ্যালুগুলো আমরা লেবেল এনকোডারের মাধ্যমে চেষ্টা করলাম নিউমেরিক্যাল করতে। আসলে কি হয়েছে কিনা এটা একটা প্রশ্ন। প্রশ্ন যদি থাকে আমরা দেখতে চাই, দেখতেও পারি। এক্স দিলাম, এক্স লেখার পরে দেখো একটা অ্যারে দেখাচ্ছে। অ্যারে এভাবে দেখে আসলে বোঝা মুশকিল, সত্যি কথা বলতে। এটা একটা 2 ডিমেনশনাল অ্যারে, দেখে বোঝা অ্যাকচুয়ালি খুব একটা মুশকিল না। কারণ এখানে দেখো আমাদের প্রত্যেকটা ভ্যালু, যেটা স্টার্ট ভ্যালু থেকে স্টার্টিং যে আমার ভ্যালুটা ছিল, স্টার্টিং ভ্যালুটা কিন্তু একটা ক্যাটাগরিক্যাল ভ্যালু ছিল, কিন্তু আমি যখন এখানে দেখতে যাচ্ছি ওই ভ্যালুগুলো কি কোনো ক্যাটাগরিক্যাল ভ্যালু দেখাচ্ছে না। তোমাদের যদি আরো সন্দেহ থাকে যে আমাদের দেখে বুঝতে সমস্যা হচ্ছে, মানে অ্যারে দেখে বুঝতে সমস্যা হয়, তাহলে এটাকে ডেটা ফ্রেম হিসাবেও আমরা নিতে পারি। তাহলে ডেটা ফ্রেম লিখে তার ভেতর আমরা পাস করে দিলাম অ্যারেটাকে, তাই না? দিলে পরে এটাকে ধর একটা নাম দিলাম। নাম দিলাম কি? নাম দিলাম যে কোনো একটা নাম দেওয়া যায়। এটা আমরা টেস্টই দিলাম, ধর এটা তো আমাদের কাজে আর লাগবে না কোনো। টেস্ট দিলাম এবং টেস্টটাকে পরে আমরা প্রিন্ট করে দেখবো এই ডেটা ফ্রেমটাকে। দেখলে এই যে দেখো এখন কি হচ্ছে, যেটা হচ্ছে সেটা যে দেখো এই জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই
0 নম্বর যে কলামগুলো ছিল 0 নম্বর কলামটা কিন্তু 0 নম্বর কলামটা কি হয়েছে, আর কিন্তু ক্যাটাগরিক্যাল এখন নাই, নিউমেরিক্যাল হয়ে গিয়েছে, তাই না? সেম গোজ ফর হোয়াট 4 নম্বরের ক্ষেত্র, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু চলে আসছে, তাই তো? আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে যখন আমরা এলই 2, আচ্ছা এই জায়গাটাতে একটু খেয়াল করতে হবে, যখন আমরা এলই লিখে ডট মানে ফিট ট্রান্সফর্ম যখন করছি, করার পরে তার ভিতরে একটা অ্যারে পাস করছি, অ্যারে পাস করার সময় আমরা কিন্তু পুরো অ্যারেটা পাস করছি না, স্লাইসড একটা পোর্শন পাস করে দিচ্ছি, একটা অ্যারে কোনো একটা পোর্শন আমরা পাস করছি। তো পাস করার পরে সেই জিনিসটা আসলে যে জায়গায় সেভ করছি একটু সাবধান থাকা দরকার, যেন সেভ করার সময় ঠিকঠাক মতো দেই। আমরা যে ভুলটা করেছিলাম যার কারণে আমাদের রেজাল্টে গলত দেখা দিতে পারে, সেটা হচ্ছে এই জায়গাটাতে ইনস্টেড অফ কোলন আমরা দিয়ে দিয়েছিলাম 0 এই জায়গাটাতে। তো এইটা ভুলটা করা যাবে না। আর বাকি জিনিসপত্র মোটামুটি ঠিকই আছে। এখানে হচ্ছে আমরা এক্সটাকে প্রিন্ট করে আসলে দেখতে চাচ্ছিলাম, এটাকে রান আর একবার করাই, ঠিক আছে, ফেয়ার এনাফ। আচ্ছা, অনেক ক্ষেত্রে যেটা হয়, এই যে দেখে বুঝতেই পারছি, খুব সহজভাবে বোঝা যায় এটা একটা 2 ডিমেনশনাল অ্যারে, তাই না? এটা একটা দুই ডাইমেনশনাল একটা অ্যারে, খুব সহজভাবেই বুঝতে পারছি। কিন্তু অ্যারে দেখে অনেক সময় আমাদের বুঝতে সমস্যা হয়। আমরা যেটা করতে পারি, অ্যারেটাকে একটা ডেটা ফ্রেম বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে? অ্যারেটাকে একটা ডেটা ফ্রেম বানালাম, তার ভেতরে পাস করে দিলাম এক্স, ঠিক আছে? এইটাকে আমরা একটা নাম দিলাম, ধরো টেস্টই নাম দিলাম, এটা তো পরে লাগবে না, আপাতত টেস্ট নামে রাখি। শিফট এন্টার প্রেস করলাম, টেস্ট আবার লিখে যদি রান করাই, কিছু কি হচ্ছে? কিন্তু সময় নিলেও পরবর্তীতে রান হয়েছে। তো সাজেশন থাকবে এইটাই, অনেক সময় দেখা যায় যে পুরো জিনিসটা রান হয়ে না আসলে আবার ঝামেলা হয়, তখন ঠিক ভ্যালুগুলো ঠিকঠাক মতো হয় না। মানে উপরের একটা অংশ আমরা ঠিকঠাক করেছি বা এডিট করেছি, পরবর্তীতে যদি আমরা রান অল না দিই ঝামেলা হয়। আর একটা জিনিস আছে, অনেক সময় কার্নেল রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে, কোথায় কোথায় কখন করতে হয় পরে আমরা এটা আরো জানবো, শিখবো। যাই হোক, আমার বলার উদ্দেশ্য যেটা ছিল, যে দেখো এই ফিট ট্রান্সফর্ম লেভেল এনকোডারের থ্রুতে ফিট ট্রান্সফর্ম করে আমরা প্রত্যেক যে ভ্যালুগুলো ছিল সবগুলাকেই মোটামুটি কিন্তু এখন ক্যাটাগরিক্যাল থেকে নিউমেরিক্যালে কনভার্ট করে ফেলেছি। ওই প্রসেসটা ডান, ঠিক আছে? ওই ঝামেলা আমাদের শেষ। এখন কি করতে হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইটা কি? ওয়াইটাও হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অ্যারে, এখানেও আছে ইয়েস নো ইয়েস নো। আচ্ছা, আমরা যখন মেশিন লার্নিং মডেল চালাবো, এর ক্যাটাগরিক্যাল ভ্যালুতে তো আসলে কাজ হবে না, ইয়েস নো দিয়ে আমরা করবোটা কি? ঠিক আছে, ইয়েস অথবা নো এটা ক্লাসিফিকেশন প্রবলেম আমরা বুঝতে পারছি, কিন্তু এই জায়গায় ইদার 0 অথবা 1 দিয়ে আমাদের এদেরকে কনভার্ট করতে হবে 2 ডাইমেনশনাল অ্যারেটাকে। আবার করার ওয়েটা কি? একইভাবে আমরা লেভেল এনকোডার ইউজ করতে পারি। ওকে, লেভেল এনকোডার ইউজ করার জন্য কি করতে হবে? আমরা তো কি করতে পারি, এই যে আমরা দেখেছি যে এখানে sklearn থেকে প্রি প্রসেসিং তো ইম্পোর্ট করেছি, তাহলে আমাদের এই জিনিসটা আগে কপি করে নিই, ঠিক আছে? এই জিনিসটা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, প্রি প্রসেসিং ডট লেভেল এনকোডার, মানে লেভেল এনকোডারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েট করলাম, আগে আমরা নিয়েছিলাম এলই 5 পর্যন্ত, তাই না? ইফ আই এম নট রং, এলই 5 পর্যন্ত, তাহলে এটাকে আমরা এলই 6 দেই, অবজেক্টটাকে দিয়ে এটাকে শিফট এন্টার প্রেস করি, তারপর আমরা le6 ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম করে দিই এবং তার ভেতরে পাস করে দিই কি একটা অ্যারেকে, কি অ্যারে? ওয়াই অ্যারে। এই ক্ষেত্রে পুরো অ্যারেটাই যাবে, অ্যারের একটা স্লাইসড পোর্শন না, ঠিক আছে? ওয়াইকে রাখলাম, ওয়ার্নিং দিচ্ছে দিক, সমস্যা নাই, অ্যারেটা কনভার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, ওয়ার্নিং মেসেজটা কি আমরা একটু পড়ি। এরা বলতে চাচ্ছে যে ডেটা কনভার্সন ওয়ার্নিং, এ কলাম ভেক্টর y was passed when a 1D array was expected. আচ্ছা, প্লিজ চেঞ্জ দ্য শেপ অফ y to n samples, ফর এক্সাম্পল রিভিল। আচ্ছা, যাই হোক, কাজ তো হচ্ছে, ইটস ওয়ার্কিং ফাইন, সো ইটস নট আ প্রবলেম, ঠিক আছে? এটা কাজ করলো, এলই 6 লিখেছিলাম, ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, আর একটা ব্যাপার, এখানে 0 0 দেখাচ্ছে, আমরা আরেকটু কনফার্ম হওয়ার জন্য, এটা কনফার্ম না, মনের যেই
দ্বিধাদ্বন্দ্ব সেটা দূর করার জন্য এটাকে ডেটা ফ্রেম আকারেও দেখতে পারি। তার ভেতরে ওয়াই পাস করে দিলাম, করে দেওয়ার পরে এটাকে ধরো ওয়াই এ রাখলাম। এখন যদি আমরা ওয়াই না, ওয়াইতে রাখা যাবে না, এটাকে রাখলাম ধরো টেস্ট 1 এর ভেতরে, কারণ নাম সেম হয়ে গেলে ওভার রাইট হয়ে যেতে পারে। টেস্ট 1 লিখলাম, পাস করে দিলে দেখো এখানে যা যা আছে সবগুলাই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলো নিউমেরিক্যাল ভ্যালুতে চলে গিয়েছে। ভালো কথা। আচ্ছা, লেবেল এনকোডার করার পরে পরবর্তী যে ধাপটা, সেই ধাপটাকে বলা হয় ফিচার স্কেলিং। মানে কি? মানে হচ্ছে ফিচার স্কেলিং হচ্ছে এই যে ভ্যালুগুলো আমরা যদি একটু দেখি, দেখো কোনোটা এই কলামটাই যদি দেখি 13.4, তারপর 7.4, তারপর 12.9, তারপর 2.9, মানে এদের একটা ছন্নছাড়া অবস্থা। দেখে বুঝতে পারছি না যে কোনো রেঞ্জ নাই। লাইক এইখানে দেখো 13.4, আবার এই কলামটাতে ভ্যালু হচ্ছে 1024। ঠান্ডা মাথায় যদি একটু চিন্তা করি, নাম্বারগুলোর মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্য নাই। আমরা যদি এমন একটা কাজ করতে পারি যে এই সবগুলো নাম্বারকে একটু ঠান্ডা মাথায় যাচাই বাছাই করে এদেরকে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে পারি প্রত্যেককে, তাইলেই তো হয় না? কনভার্সন, ইটস লাইক এ কনভার্সন। সো সেই কনভার্সনটা করার যে পদ্ধতিটা সেটাকে বলা হয় ফিচার স্কেলিং। সেটা করা যেতে পারে, এটা আমরা এখানে লিখি আগে। তো এখানে আমাদের লিখতে হবে হচ্ছে, আমরা হচ্ছে একটা মার্কডাউন নিই, নতুন মার্কডাউন নিয়ে তার ভেতরে আমরা এখানে ফিচার স্কেলিং নিয়ে কাজ করব। ফিচার স্কেলিং, ঠিক আছে? ফিচার স্কেলিং নিয়ে কাজ করব, ফাইন। এখন ফিচার স্কেলিংও আছে কোথায়? sklearn ডট প্রি প্রসেসিং, ফ্রম sklearn ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার, ঠিক আছে? স্কেলার ডট প্রি প্রসেসিং, সেখান থেকে স্ট্যান্ডার্ড স্কেলার নিলাম। স্ট্যান্ডার্ড যে স্কেলার, স্ট্যান্ডার্ড স্কেলার একটা অবজেক্ট ক্রিয়েট করি, সেটাকে আমি ধরলাম এসসি লিখলাম, ঠিক আছে? এসসি না লিখে আমরা অন্য কিছু লিখতে পারি, বা শর্ট ফর্ম হিসাবে এটা এসসি হিসাবে কাউন্ট করলাম। আচ্ছা, এসসি ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম, ঠিক আছে? ফিট ট্রান্সফর্ম করব, তার ভেতরে আমরা কি দিচ্ছি? ফিট ট্রান্সফর্মের ভেতরে আমরা কি দিয়ে দেবো বলো দেখি? এটা দিব হচ্ছে ফিট ট্রান্সফর্মের ভেতরে আমরা কিন্তু আগেও জেনেছি যে ফিট ট্রান্সফর্মের ভিতরে দিতে একটা অ্যারে, অ্যারে দিলাম, এক্স অ্যারে দিলাম। সবগুলাই আমরা চাচ্ছি সবগুলা ভ্যালুই কনভার্ট হোক, ফিট ট্রান্সফর্ম হোক সবগুলাই। সবগুলা হওয়ার পরে যে ভ্যালুটা সেটাকে আবার এক্স এর ভিতর রাখবে। ভালো কথা। এখন আমরা যদি এক্সটা দেখতে চাই, দেখো একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, দেখো এইখানে কিন্তু এই ভ্যালুগুলা আগে কি এরকম ছিল? এই অ্যারেটা, এই যে এক্স অ্যারেটা যেটা ছিল সেটা কি এমন ছিল? ছিল না তো। তার মানে আমরা এই এক্সটাকে কি করতে পেরেছি? এক্সটাকে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পেরেছি, সেটা হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, আমরা করলাম ভালো কথা, মানে ফিচার স্কেলিং বা ফিচার স্কেলিং করলাম, খুব ভালো কথা, কিন্তু ফিচার স্কেলিং করলাম এক্স এর উপর করলাম, ওয়াই এর উপর করব না? সহজ ভাষায় উত্তর হচ্ছে ওয়াই এর উপর তো করা লাগবে না, কারণ ওয়াইটা তো আসলে আমরা পরবর্তীতে মানে এক্সটাকে ফিট করব আমাদের মডেলে, সেই অনুপাতে আমরা ওয়াইটাকে পাবো, তো ওয়াই এর জন্য করা লাগবে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। পরবর্তীতে আমাদের যেহেতু ফিচার স্কেলিং ডান, লেভেল এনকোডিং এর পরবর্তী পার্ট হচ্ছে ফিচার স্কেলিং। ফিচার স্কেলিংও যেহেতু ডান, তাইলে আমাদের করতে হবে কি? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মেশিন লার্নিং পার্টে আমরা ঢুকে যেতে পারি, ঠিক আছে? মেশিন লার্নিং পার্টে আমরা ঢুকতে পারি এবং ঢোকার পরে ফ্রম sklearn ডট মডেল আন্ডারস্কোর সিলেকশন, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা sklearn ডট মডেল সিলেকশন থেকে আমরা ইম্পোর্ট করব কি? ট্রেন টেস্ট স্প্লিট। ওকে, করার পরে
করার পরে মনে রাখা ভালো, এখানে ট্রেন টেস্ট স্প্লিটকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এটাকে 4টা অংশে ভাগ হয়ে যায় যখন এটাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্স ট্রেন কমা এক্স, তারপর হচ্ছে টেস্ট, তারপর হচ্ছে ওয়াই হচ্ছে ট্রেন পার্ট, তারপর হচ্ছে ওয়াই এর টেস্ট পার্ট। ঠিক আছে, এই জায়গাটাতে লিখতে হয় ট্রেন টেস্ট স্প্লিট, এবং তার ভিতরে পাস করতে হবে কি কি ভ্যালুস, এক্স আর ওয়াই, আর হচ্ছে টেস্ট আন্ডারস্কোর সাইজ। এই জায়গায় ট্রেনিং এর পার্টে আমরা রাখবো 80%, টেস্টিং এর পার্টে রাখবো 20%। ঠিক আছে, রাখার পরে এটার র্যান্ডম যে স্টেটটা, র্যান্ডম আন্ডারস্কোর স্টেট, এটাকে আমরা 0 করে দিচ্ছি। ঠিক আছে, র্যান্ডম স্টেট মানে যেন উল্টাপাল্টা জিনিস না আসে। আচ্ছা, ওইটা আমাদের আপাতত না বুঝলেও হবে, এই পোর্শনটুকু নিয়ে আমরা এটাকে রান করালে ঠিক আছে, ভালো কথা। এখন আমরা যদি দেখতে চাই যে এক্স ট্রেন পার্টে কি কি অংশ এসছে, এক্স ট্রেন পার্টে কি কি অংশ এসছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি দেখতে চাই এক্স টেস্ট পার্টে কি অংশ আসলো সেটা দেখতে পারি, আসলো। আমরা যদি দেখতে চাই ওয়াই এর ট্রেনিং পার্টে কি কি আসলো দেখতে পারি। ঠিক আছে, এটা এসছে। আর যদি দেখতে চাই ওয়াই এর টেস্ট পার্টে কি কি আসলো সেটাও দেখতে পাচ্ছি। ভালো, এখন আমাদের কি করতে হবে, মডেলটাকে ট্রেন করতে হবে। আচ্ছা, মডেলটাকে যদি ট্রেন করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে, মডেলটাকে ট্রেন করতে হলে কি করতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। আমরা এখানে লিখে ফেলি, এখানে যাই সেলে মার্কডাউন লিখি এবং এর ভিতর আমরা লিখে ফেলি ট্রেনিং মডেল। ঠিক আছে, মডেলটাকে যদি ট্রেন করতে হয় আমাদের ফ্রম sklearn ডট, আমরা এই জায়গায় র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইউজ করছি। আপনাদের কাছে থাকবে অন্যান্য যে মডেলগুলা লাইক লজিস্টিক রিগ্রেশন সেটা চালিয়ে দেখা, SVM সাপোর্ট ভেক্টর মেশিন চালিয়ে দেখা, এবং অন্যান্য যেই মেশিন লার্নিং মডেলগুলো আছে সেগুলা চালিয়ে দেখা যে ঠিকঠাক মতো whether this is working properly or not। ঠিক আছে, সো ফ্রম sklearn ডট ensemble, ঠিক আছে, সেটাখান থেকে আমরা ইম্পোর্ট করব র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। ঠিক আছে, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। আচ্ছা, এখন এই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের মডেল ক্ষেত্রে প্রত্যেকবারই আমরা কিন্তু দেখছি যে sklearn ডট ensemble থেকে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে যেটা করতে হয়, একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, ওইটা পরে কাজে লাগানো হয়। তো র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার লিখলাম, ঠিক আছে, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে যেটা করতে হবে এটাকে লিখে দিয়ে দিলাম আমরা ক্লাসিফায়ারের মধ্যে। ঠিক আছে, ক্লাসিফায়ারের মধ্যে দিলাম। এখন এর ভেতরে কিছু আর্গুমেন্ট পাস করতে হয়। ব্যাপার হচ্ছে যে এই র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারের মধ্যে কিছু আর্গুমেন্ট পাস করতে হয়। এই আর্গুমেন্টগুলো কি কি যদি দেখতে চাই, শিফট ট্যাব চাপি, তাইলেই হচ্ছে আমাদের এখানে দেখাবে। যেমন বলছে যে এই জায়গায় n নাম্বার অফ এস্টিমেটার্স দিতে হয়, n এস্টিমেটার্স, তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া জিনি, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের র্যান্ডম স্টেট দিতে হয় একটা, আছে কি এখানে থাকার কথা, সবই থাকার কথা, অবশ্যই থাকবে র্যান্ডম স্টেট। আচ্ছা, তো এখানে আমরা দিয়ে দেই n আন্ডারস্কোর যে এস্টিমেটরটা, n আন্ডারস্কোর এস্টিমেটর। ঠিক আছে, এটাকে আমরা কত দেই, এটা n এস্টিমেটরটাকে আমরা 100 দিয়ে দিলাম, আর র্যান্ডম আন্ডারস্কোর স্টেট যেটা সেটাকে আমরা 0 দিলাম। মানে n এস্টিমেটর মানে ধরো ওই যে এই ক্ষেত্রে ট্রি বানায়, তো র্যান্ডম ফরেস্টে কি র্যান্ডম ট্রি থাকে, তো ট্রিটা 100টা লাইক 100টা ব্রাঞ্চেস বা 100টা ট্রি এর মতো থাকবে। সো দেয়ার উইল বি n নাম্বার অফ
100 নাম্বার অফ ক্লাসিফায়ার্স। আচ্ছা যাই হোক, এখন এই গেল তোমার এই গেল আমাদের ক্লাসিফায়ার। এখন এটাকে কি করতে হবে, এখন হচ্ছে আমি এই জায়গাটুকু যদি একটু খেয়াল করি, আমি একটা জিনিস এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে এন এস্টিমেটার্স। এন এস্টিমেটার্স মানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে 100টা এরা ট্রি এর মতো জিনিস নিচে নিচে সেট করবে, আর র্যান্ডম স্টেট দিয়ে দিয়েছি 0। তারপরে ক্লাসিফায়ার ডট ফিট, আমাদেরকে একটা জিনিস মনে রাখা দরকার, যখনই আমরা মডেলটাকে ফিট করব, মডেল ফিট করা হয় কিন্তু ট্রেনিং ডেটা দিয়ে, যার কারণে আমরা লিখেছি এক্স ট্রেন আর ওয়াই ট্রেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন মডেল ফিট করা শেষ। ফিট করার পরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে মডেলটাকে স্কোরটা জানা। মডেলের স্কোর জানতে চাইলে আমাদেরকে লিখতে হবে ক্লাসিফায়ার ডট স্কোর। ঠিক আছে, এবং তার ভেতরে আমাদেরকে দিয়ে দিতে হবে, কি দিতে হবে, এক্স ট্রেনিং ডেটা, আর দিতে হবে, এই জায়গায় আমরা এক্স আসলে বড় হাতের ছিল, ক্যাপিটাল লেটারে ছিল, তো এক্স ট্রেন, আর দিতে হবে আমাদেরকে ওয়াই ট্রেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এক্স ট্রেন আর ওয়াই ট্রেনই তো না, তাহলে মোটামুটি দুইটা জিনিস আমরা এখানে বুঝলাম, যে ফিট করানো আর স্কোর বের করার জন্য আমাদেরকে ট্রেনিং ডেটা দিতে হয়, তাই তো। এটাকে রান করাতে হবে শিফট এন্টার প্রেস করলে। ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমাদের মাঝে মধ্যে এই জায়গাটা থেকে রেজাল্ট আসতে একটু দেরি হতে পারে, উই হ্যাভ টু ওয়েট ফর লাইক 2-3 সেকেন্ডস কিংবা 5 সেকেন্ড, এটা ডিপেন্ড করে। আচ্ছা, ক্লাসিফায়ার ডট স্কোর যেটা আমাদেরকে বোঝাচ্ছে যে ট্রেনিংটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে ট্রেনিং ইজ ডান সাকসেসফুলি, 99.9% ওয়ার্ক ইজ ডান প্রপারলি, তাই বোঝাচ্ছে। এখন হচ্ছে আমরা প্রেডিক্ট করব। একটু যদি চিন্তা করি, তো আমরা লিখতে পারি ক্লাসিফায়ার ডট প্রেডিক্ট। ঠিক আছে, ক্লাসিফায়ার ডট প্রেডিক্ট, এবং তার ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে প্রেডিকশনের ক্ষেত্রে আমরা কি করি। প্রেডিকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে টেস্টিং ডেটা ইউজ করি। ঠিক আছে, কি টেস্টিং ডেটা ইউজ করব, এক্স আন্ডারস্কোর টেস্ট আমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এবং সেই ভ্যালুটাকে আমরা রাখতে পারি কার ভেতরে, রাখতে পারি ধরো সেটাকে আমরা বলি ওয়াই প্রেড, মানে ওয়াই প্রেডিক্টেড। ঠিক আছে, এটাকে আমরা শিফট এন্টার প্রেস করলে মানে রান হবে, রান হওয়ার পরে একটু ওয়েট করো, একটু ওয়েট করা ভালো। আচ্ছা, পরবর্তীতে আমরা যদি ওয়াই প্রেডে আসলে কি আসলো সেটা দেখতে চাই, যদি দেখতে চাই, তাহলে হচ্ছে আমরা দেখাচ্ছে যে একটা অ্যারে দেখাচ্ছে। এটা কি 2 ডাইমেনশনাল অ্যারে? না, দেখে বুঝতে পারছি এটা 2 ডাইমেনশনাল না, এটা একটা 1 ডাইমেনশনাল অ্যারে। এক্স টেস্ট যখন আমরা দিয়ে দিয়েছি, ওয়াই প্রেড আমাদেরকে দিচ্ছে, খুব ভালো কথা, ওয়াই প্রেড আমাদেরকে দিচ্ছে, খুব ভালো কথা। এখন কিন্তু এই জিনিসটা দেখে আমরা কি বোঝার উপায় আছে যে কোনটা ইয়েস, কোনটা নো, কোনটা কি? মানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়তো বুঝবো, ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু অত সময় আসলে কার? অত সময় নিয়ে চিন্তা ভাবনা করার মতো সময় তো নাই। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, ধরো আমরা মডেল বানাচ্ছি, আমরা হয়তো বুঝবো, কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে, বাট যারা হচ্ছে কোম্পানির ম্যানেজার, তাদের ক্ষেত্রে তো এই জিনিসটা এইভাবে এই ভ্যালুগুলো দেখে দেখে বোঝা তাদের জন্য ডিফিকাল্ট না। তো তাদের জন্য এই জিনিসটা কম্প্রিহেন্ড করতে হবে আমাদেরকে। সেটা করতে হলে কি করতে হবে, যেটা করতে হবে, এই জিনিসটাকে, এই 0-1 গুলাকে প্রথমে কিন্তু ক্যাটাগরিক্যাল ছিল, পরে এটাকে আমরা নিউমেরিক্যালে আনলাম না, তাই না? মনে করতে পারার কথা, নিউমেরিক্যাল করার পরে এই জিনিসগুলোকে আবার যদি ক্যাটাগরিক্যাল ফর্মে নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে আসলে সেটা ইনভার্স ট্রান্সফর্ম করতে হবে, তাই না? ইনভার্স ট্রান্সফর্ম করতে হবে। এখন সেটা কিভাবে করা সম্ভব, আমরা যদি একটু এখানে দেখি কোন জায়গাটাতে, এই জায়গাটাতে লেভেল এনকোডিং এর পার্টে। তো লেভেল এনকোডিং এর এই জায়গাটাতে দেখো LE6 হচ্ছে ইয়েস নোট যে কলামটা ছিল, তাই না? মনে করতে পারার কথা, সেই জায়গাটাতে LE6 আমরা ইয়েস লিখেছিলাম, অবজেক্ট ক্রিয়েট করেছিলাম, লেভেল এনকোডারে প্রি প্রসেসিং করে লেভেল এনকোডার এভাবে করছি। আচ্ছা, এখন আমরা যদি আবার
আমরা যদি আবার ইনভার্স করতে চাই, ইনভার্স ট্রান্সফর্ম করতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি, কিভাবে লেখা সম্ভব? ফিট ট্রান্সফর্ম করেছিলাম, তাই না? মনে করতে পারার কথা, ফিট ট্রান্সফর্ম করেছিলাম। এখন আমরা যদি এটাকে ইনভার্স ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে আমরা টাইপ করতে পারি le6 ডট ইনভার্স আন্ডারস্কোর ট্রান্সফর্ম, এবং তার ভেতরে আমাদেরকে কোন ভ্যালুটা অ্যাসাইন করতে হবে ইনভার্স ট্রান্সফর্মের ভেতরে? ইনভার্স ট্রান্সফর্মের ভেতরে আমাদেরকে পাস করতে হবে, ট্রান্সফর্মে আমরা কি পাস করি? অ্যারে পাস করি, তাই তো? এখানে আমাদেরকে পাস করতে হবে কি? ইনভার্স ট্রান্সফর্মের এখানে আমাদেরকে পাস করতে হবে y আন্ডারস্কোর প্রেড। এইটার ভ্যালুটা চলে যাবে কোথায়? এটার ভ্যালুটা চলে যাবে কোথায়? কোথায় নিব আমি? y আন্ডারস্কোর প্রেড। ওকে, ফেয়ার এনাফ। ইনভার্স ট্রান্সফর্ম করলাম, করার পরে যে ভ্যালুটা আসবে সেটাকে আমি y প্রেডের মধ্যেই রাখলাম। দেখি, একটু ওয়েট করতে হবে, তো অপেক্ষা করি, দেখি আমাদের কি আসে রেজাল্ট। এখানে বলে রাখা ভালো, এই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছে একটু সময় নিবে, ঠিক আছে? অনেকগুলা দেখা যাচ্ছে যে রান করার পরেও কিছু সময় নিচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমি দেখতে চাই, লিখতে হবে, দেখো এখন কিন্তু ইনভার্স ট্রান্সফর্ম করার পরেও, ইনভার্স ট্রান্সফর্ম যখন করে দিচ্ছি, ইনভার্স ট্রান্সফর্মের ভিতরে কয়েকটা জিনিস আমাদের তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফিট ট্রান্সফর্ম কিংবা ইনভার্স ট্রান্সফর্ম যাই বলি, এগুলা হচ্ছে আমাদের ভেতরে একটা অ্যারে পাস করতে হয়। ইনভার্স ট্রান্সফর্ম আমরা খুব সুন্দরভাবে এখানে করতে পারলাম, সেটাও ভালো। ওয়াই প্রেডের একটা ভ্যালু চলে আসলো, মানে প্রেডিক্টেড ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, খুব ভালো কথা। প্রেডিক্টেড ভ্যালু পেয়েছি ওয়াই প্রেডে, তাই না? প্রেডিক্টেড ভ্যালু, এক্স টেস্টের ভ্যালু দিলে আমরা ওয়াই প্রেডের ভ্যালু পেয়েছি, ভালো কথা। এখন ওয়াই টেস্টটা কি মনে আছে? কি ওয়াই টেস্ট? ওয়াই আন্ডারস্কোর টেস্ট আমাদের এই ক্ষেত্রে কি? ওয়াই আন্ডারস্কোর টেস্ট যেটা, সেটা হচ্ছে একটা ওয়ান ডিমেনশনাল অ্যারে, এবং তার ভেতরে আমি যদি একটু খেয়াল করি 1 1 0 1 1 সামথিং এইগুলো আসছে। কথা হচ্ছে এই যে ওয়াই টেস্ট, এই যে ওয়াই টেস্ট, এগুলোর ভ্যালু 0 1 এই হিসাবে আসছে, কিন্তু আমি তো এটা এইভাবে চাই না, আমি হচ্ছে আবার ব্যাক ওই ইয়েস আর নোতে চাচ্ছি, ইয়েস আর নো হিসাবে চাচ্ছি। এখন তাহলে কি করতে হবে? এই ওয়াই টেস্টটা আসলে কি? এই ওয়াই টেস্টটা হচ্ছে, একটু ঠান্ডা মাথায় আমরা আবার চিন্তা করার চেষ্টা করি। ওয়াই টেস্টটা হচ্ছে ওয়াই এর পার্ট। ওয়াই কোন অংশটা? ওয়াই ছিল হচ্ছে একদম শেষের কলামটা, তাই না? শেষের কলামটাতে আমরা কোন লেভেল এনকোডারটা করেছিলাম, চালিয়েছিলাম? শেষের কলামটাতে আমরা কোন লেভেল এনকোডারটা চালিয়েছিলাম? শেষের কলামটাতে আমরা চালিয়েছিলাম হচ্ছে এলই, মনে করতে পারার কথা, আমরা চালিয়েছিলাম হচ্ছে le6, না? একটা অবজেক্ট যে ক্রিয়েট করেছিলাম তার ভিতরে লেভেল এনকোডারের কথা বলছি, le6। তো আমরা এইটাকেও চাইলে, le6 ছিল সেটা, তো le6 ডট ইনভার্স আন্ডারস্কোর ট্রান্সফর্ম, এবং তার ভেতরে আমাদেরকে আবার একটা অ্যারে পাস করে দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কোন অ্যারেটা পাস করতে চাচ্ছি? আমরা হচ্ছে ওয়াই টেস্ট অ্যারেটা পাস করতে চাচ্ছি, এবং পাস করার পরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ওয়াই টেস্টের ভেতরেই রাখতে চাচ্ছি। রান করাই, যদি রান করাই একটু সময় লাগবে, আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তারপরে আমাদেরকে যদি আমরা এটার আউটপুটটা দেখতে চাই, আমাদের লিখতে হবে ওয়াই টেস্ট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যারে চলে আসলো, ঠিক আছে? ওয়াই প্রেড ওয়াই টেস্ট চলে আসলো। এখন কি করতে হবে? এখন কিছু করতে হবে ম্যান্ডেটরি না, কিন্তু আমরা এটাকে খুব একটা অর্গানাইজড ওয়েতে সাজাতে চাচ্ছি আসলে, ঠিক আছে? অর্গানাইজড ওয়েতে সাজাতে চাচ্ছি, এবং তার জন্য চাচ্ছি যে আমরা এই যে ওয়াই টেস্ট যেইটা, এটা আসলে হচ্ছে অরিজিনাল ডেটা, ঠিক আছে? ওয়াই টেস্টটা হচ্ছে আমাদের অরিজিনাল ডেটা, আর এই যে ওয়াই প্রেডটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। এটা দুইটা যদি আমরা পাশাপাশি রাখতে পারি না, দুইটা পাশাপাশি রাখতে পারলে তখন যেটা হবে
তখন যেটা হবে, আমরা চোখের সামনে আসলে জিনিসটা দেখতে পারবো, এবং দেখতে পারলে আমাদের এটা মানে দেখে সুবিধা হবে আর কি, আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা কি হচ্ছে, আমরা ঠিকঠাক মতো প্রেডিক্ট করতে পেরেছি কিনা সেটা বোঝা আমাদের জন্য খুব সুবিধাদায়ক হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো যাই হোক, এখানে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা এই দুই এই এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দুইটা দুইটা এই যে অ্যারে আছে, এগুলো দুইটাই ওয়ান ডিমেনশনাল অ্যারে। ঠিক আছে, এইটা এদেরকে আমরা এদেরকে এই অ্যারেটাকে আমরা কি করতে পারি, কনক্যাট করতে পারি, কনক্যাটিনেশন করতে পারি। তো আমরা লিখতে পারি np ডট কন কন কনক্যাটিনেট কনক্যাটিনেট লিখলাম, এবং তার ভিতরে আমরা পাস করে দেব হচ্ছে y টেস্টের ভ্যালু দেব এবং y প্রেডের ভ্যালু দেব। ঠিক আছে, আর হচ্ছে আমরা অ্যাক্সিস দেব 1। ঠিক আছে, এখন কি করতে হবে, এটাকে কনক্যাটিনেট করার পরে এই জিনিসটাকে আমরা এক জায়গায় রাখলাম, সেটার নাম দিলাম df, ডেটা ফ্রেম। ঠিক আছে, df নাম দিলাম। এখানে একটা যেটা ভুল হচ্ছে, এররটা দেখেই বুঝতে পারছি, এটা আমি ইন্টেনশনালি করলাম। করার কারণ হচ্ছে এই জায়গায় আমার ওয়ান ডিমেনশনাল যখন np ডট কনক্যাটিনেট করছি, তার ভেতরে পাস করে দিচ্ছি দুটো ওয়ান ডিমেনশনাল অ্যারে। এখন আমি ওয়ান ডিমেনশনাল অ্যারে যদি লিখি, সেই ক্ষেত্রে কি কাজ হবে? ওয়ান ডিমেনশনাল অ্যারে লিখলে তো আমাদের হবে না, এর ভিতরে পাস করতে হবে দুটো টু ডিমেনশনাল অ্যারে। দের ইজ আ অপশন কল রিশেপ। তাহলে আমরা লিখি y আন্ডারস্কোর টেস্ট যেটা, ঠিক আছে, y আন্ডারস্কোর টেস্ট, তারপর আমরা লিখবো হচ্ছে রিশেপ। ঠিক আছে, রিশেপ লিখলাম, এবং এর ভেতরে আমাদেরকে দিতে হবে -1 টু +1। পরবর্তীতে রিশেপ হয়ে গেলে রিশেপড যেই ভ্যালুটা সবগুলা, সেগুলো আবার y টেস্টের ভিতরে রেখে দাও, টু ডিমেনশনাল বানানো হয়ে যাবে তাহলে। ঠিক আছে, y টেস্ট হলো। y প্রেডও কি আমার টু ডিমেনশনাল দরকার? মেবি দরকার। y প্রেড ডট রিশেপ। ঠিক আছে, এইটারও ভ্যালু আমি -1 টু +1 নিলাম, এবং সেই ভ্যালুটাকে y আন্ডারস্কোর প্রেডের ভিতরে রেখে দিলাম। ঠিক আছে, এখন আমরা যেটা করতে যাচ্ছিলাম যে np ডট কনক্যাটিনেট, এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি y আন্ডারস্কোর টেস্ট কমা y আন্ডারস্কোর প্রেড, কমা দিয়ে লিখতে হবে অ্যাক্সিস যেটা, সেখানে লিখে দিলাম 1। ঠিক আছে, কনক্যাটিনেট করলাম, এবং কনক্যাটিনেট করার পরে যে জিনিসটা আসবে আমাদের, সেটাকে আমরা কোথাও রাখতে হবে। কোথায় রাখবো বলো দেখি, এই জিনিসটাকে রাখবো কোথায়? এটাকে ধরো df এর ভিতরে রাখলাম। স্পেলিং মিস্টেক হয়েছে, তাই না? এখন আমরা ডিএফটাকে যদি প্রিন্ট করার চেষ্টা করি, দেখো এখানে একটা অ্যারে দেখাচ্ছে, এবং দেখে বুঝতে পারছি এটা একটা টু ডিমেনশনাল অ্যারে। এটা একটা টু ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে থেকে ডেটা ফ্রেম বানানো খুবই সহজ, আমরা যতদূর জানি বা বুঝি, তাই না? ডেটা ফ্রেম বানানো খুবই সহজ, প্যান্ডাস দিয়ে বানানো যায়। পিডি ডট ডেটা ফ্রেম, তার ভেতরে পাস করতে হয় কি, পাস করতে হবে এই ডিএফ অ্যারেটাকে, এবং আর কিছু কি লাগে, প্যান্ডাস ডট ডেটা ফ্রেমস, আর কিছু কি লাগবে কিনা? লাগবে, সেটা হচ্ছে কলামসের নামগুলো আমরা চাইলে দিয়ে দিতে পারি। কলামস এবং কলামসের নামগুলো আমরা চাইলে দিয়ে দিতে পারি। প্রথমে আমাদের হচ্ছে এই যে অংশটা, প্রথমে আমরা দিয়েছি y টেস্ট। y টেস্ট মানে কি, অরিজিনাল ভ্যালু আর কি, আর y প্রেড মানে হচ্ছে আমাদের প্রেডিক্টেড ভ্যালু। y টেস্ট মানে হচ্ছে অরিজিনাল ভ্যালু, যেটা ছিল আর কি, যেটা আছে,
ঠিক আছে, যেটা আমাদের মানে দেয়াই আছে, গিভেন আর কি। তো সেটা হচ্ছে রেইন অন টুমরো, এই টাইপের কিছু একটা লেখা ছিল। আচ্ছা, আর প্রেডিক্টেড, যেটা প্রেডিক্টেডের নাম আমরা কি দিতে পারি, প্রেডিকশন আমরা বলতে পারি, যে লেটস সে প্রেডিকশন অফ রেন। তো প্যান্ডাস ডট ডেটা ফ্রেম এটা জেনারেট, আচ্ছা এটাকে আমরা রাখতে পারি ধরো ডেটা ফ্রেমের মধ্যে। ঠিক আছে, এখন আমরা যদি ডেটা ফ্রেম প্রিন্ট দেই, ঠিক আছে, প্রিন্ট হলে প্রিন্ট হচ্ছে কিন্তু ডেটা ফ্রেমটা, এটা আমাদের এখানে দেখাচ্ছে। এখন মোটামুটি আমাদের যেই কাজকর্ম ছিল, আমাদের যে জিনিস আমরা দেখলাম এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেইন হচ্ছে কিনা। প্রথম যে প্রেডিকশনটা রেইন অন টুমরো, মানে হচ্ছে অরিজিনাল যে ভ্যালুটা সেখানে হচ্ছে ইয়েস ছিল, আর আমাদের প্রেডিক্টেড যে ভ্যালু এখানে এসছে নো, পরেরটাও ইয়েস, প্রেডিক্টেড এসছে নো। ঠিকঠাক মতো খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না, দেয়ার আর সাম ডিসক্রিপেন্সিস, কিছুটা প্রবলেমস আছে। এখানেও যেমন নো আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট যে কাজটা আমরা করতে পারি, একটা ডেটা ফ্রেম বানালাম। আজকের পর্বটা আমরা যেখানে শেষ করব সেটা হচ্ছে এই যে নতুন একটা ডেটা ফ্রেম বানালাম, এইটা চাইলে এইটাই তো আমরা একটা সিএসভি হিসাবে কনভার্ট করতে পারি। সে ফর এক্সাম্পল বাকি জিনিস আমাদের দরকার নেই, আমরা একটা ডেটা ফ্রেম বানালাম, সেই ডেটা ফ্রেমটাই আমরা ইউজ করব। তো চাইলে সেটা করাই যায় না, সেই করার ওয়েটা কি, লাস্ট পার্ট এটাই আমাদের আজকের জন্য। যদিও চাইলে এটাকে এক্সটেন্ড করে অনেক কিছু বড় করা যায়, কিন্তু আমরা চেষ্টা করেছি জিনিসটাকে সিম্পল রাখতে একেবারে। তো এখানে আমরা লিখতে পারি ডেটা ফ্রেম ডট টু আন্ডারস্কোর সিএসভি, এবং তার ভেতরে আমরা লিখে দিতে পারি নামটা। ডেটা ফ্রেম মানে হচ্ছে যে যেই ডেটা ফ্রেমটা নিয়ে আমরা কাজ করছি, এখানে হচ্ছে নামই দিয়েছি ডেটা ফ্রেম, সেজন্য এইটুকু ডট টু সিএসভি লিখলাম। লিখার পরে আমরা হচ্ছে সিএসভি ফাইলটার একটা নাম দিব, সেটা হচ্ছে প্রেডিকশন, ধরো প্রেডিকশন লিখলাম, প্রেডিকশন ডট সিএসভি। ঠিক আছে, এইটা লিখলে পরে যেটা হবে সেটা কি হবে বলো দেখি, আমরা আগে রান করাই, রান করলে কি হবে সেটা বোঝা যাবে। রান করাই, ঠিক আছে, রান করানোর পরে আমরা যদি ডিরেক্টরিটাতে যাই, কোথায়, যেখানে আমরা এই সবগুলা ফাইল সেভ করছি, সেটা হচ্ছে এমএল প্রজেক্টে। এখানে যদি যাই, আমরা দেখতে পাচ্ছি যে প্রেডিকশন নামে কিন্তু একটা সিএসভি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে বা জেনারেট হয়ে গেছে। ইজন্ট ইট কুল, তাই না? আচ্ছা, এখন লাস্ট যে জিনিসটা আমরা জানতে চাইতেই পারি যে অ্যাকুরেসি স্কোরটা কেমন। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা চাইলে এই যে প্রেডিকশন যে একটা সিএসভি ফাইল ক্রিয়েট হলো, এটাকে ওপেন করি একটু। ঠিক আছে, ওপেন করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সিএসভি ফাইলটা আসলে খুবই কাজের জিনিস হয়েছে। আচ্ছা, তাই না? এটা আমাদের আসলে খুবই কাজের জিনিস হয়েছে, এবং এইটা আমাদের বেশ অনেক কাজে লাগবে পরবর্তীতে। ইট ক্যান বি ইউজড সামওয়্যার এলস। তো আমরা সিএসভি ফাইলটা একটা জেনারেট করতে পারলাম। এখন ফাইনাল যে জিনিসটা আমরা জানতে চাইতেই পারি, যে মডেল বানালাম, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার তৈরি করলাম, এটার আসলে অ্যাকুরেসিটা কত জানতে চাইতেই পারি। তো আমরা হচ্ছে উই আর ট্রাইং টু ফাইন্ড আউট অ্যাকুরেসি স্কোর, না অ্যাকুরেসি স্কোর জানতে চাচ্ছি। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ফ্রম sklearn ডট মেট্রিক্স, সেখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে অ্যাকুরেসি আন্ডারস্কোর স্কোর। ঠিক আছে, ওকে। এখন আমাদেরকে লিখতে হবে অ্যাকুরেসি আন্ডারস্কোর স্কোর, এবং তার ভেতরে আমাদেরকে লিখতে হবে অ্যাকুরেসি স্কোরের ভিতরে কি কি প্যারামিটার পাস করতে হয়। প্যারামিটার পাস করতে হবে হচ্ছে দুইটা প্যারামিটার পাস করতে হয়, সেটা হচ্ছে আমাদের
অরিজিনাল ভ্যালুটা আর প্রেডিক্টেড ভ্যালুটা। ঠিক আছে, অরিজিনাল ভ্যালু হচ্ছে ওয়াই আন্ডারস্কোর টেস্ট আর প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে ওয়াই আন্ডারস্কোর প্রেড। ফাইন, এটাকে যদি আমি রান করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকুরেসি স্কোর হচ্ছে 0.85, আর মানে হচ্ছে 85%-এর মতো, 85.21% হচ্ছে আমাদের অ্যাকুরেসি স্কোর। তো এই স্কোরটা কি ভালো না মন্দ, এটা হচ্ছে তর্ক সাপেক্ষ বিষয়। এই পর্বটাতে আমি আসলে এইটার একটা সেকেন্ড পার্ট নিয়ে আসছি। তো এই প্রথম পার্টে আমরা আসলে দেখলাম র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার দিয়ে একদম বেসিক লেভেলের, একেবারে যাদের ধারণা শূন্যের কোঠায়, যারা জাস্ট পাইথন পারে, অল্প স্বল্প বেসিক মেশিন লার্নিং নিয়ে হাতে খড়ি হচ্ছে, তারা আসলে খুব সহজে এটা করতে পারবে। এই জিনিসটা নিয়ে আমি এটার কোনো সিএসভি ফাইল সাথে প্রোভাইড করছি না। জিনিসটা দেখে দেখে you can practice it on your own, and if you face any problem you can ask your queries, you feel free to let me know. আর হচ্ছে যদি কোনো questions থাকে, put your questions and comments in the comment section. If you have any queries, feel free to ask your questions and queries in the comment box, and I will try to give answer to all of your questions one by one. Until next video, take care, stay safe and keep practicing.